এই গল্পের সিজন 1-এর মধ্যে আপনারা জানতে পেরেছেন ইরা রেগে বের হয়ে যায়। এর পরের কাহিনী আমরা এখন জানব। এইদিকে নীলাশা আর রাশেদ ওখানে বসে থাকে। 1 ঘন্টা পরে রূপা বাইরে আসে। কোথায় ছিলি তুই? আমি তো রুমে ছিলাম। তা ইরা কোথায়? ওকে তো দেখছি না। জানি না, হঠাৎ করে ওর কি হলো, রেগে এখান থেকে বের হয়ে চলে গেল। কোনো কিছুই বলেনি। কল করেছিলাম, তাও ওর নাম্বার বন্ধ। তা আকাশকে তো দেখছি না, ও কোথায়? আকাশ আবার উল্টো পাল্টা কিছু করেনি তো? আকাশ কিভাবে করবে? আকাশ তো ড্রিঙ্ক করে টাল হয়ে পড়ে আছে। সে কি? কোথায় পড়ে আছো? আরে আমি ওকে সোফায় শুয়ে এসেছি, ওখানেই ঘুমোচ্ছে। ওকে এখন বাসায় নিব কি করে? তাছাড়া ওর বাসাও তো চিনি না। তোদের টেনশন নিতে হবে না। ওর আজকে আমার বাসায় থাকুক, সকালে যখন ঘুম ভাঙবে তখন না হয় ও চলে যেতে পারবে। তাছাড়া রাত অনেক হলো, তোমরা আমার বাসা থেকে যাও। থাকা সম্ভব না। ওকে যদি বাসায় না ফিরিয়ে দেই তাহলে ওর মা আমাকে আর জ্যান্ত রাখবে না। ঠিক আছে, তোমরা দুজন যাও তাহলে সাবধানে। এদিকে ওরা চলে যায়। এরপর রূপা আকাশকে নিয়ে রুমে আসে। তারপর কি হলো তা আপনাদের অজানাই থাকুক। এইদিকে ইরা রুমে এসে কান্না করতে থাকে আকাশের ছবি বুকে নিয়ে। আকাশ, তুমি এটা কেন করলে? কিভাবে পারলে তুমি এরকমটা করতে? কতটা ভালো তোমাকে বেসেছিলাম আমি, কিন্তু তুমি কিনা আমার সব ভালোবাসা এক নিমেষে শেষ করে দিলে। আমি এখানে আর অপেক্ষা করব না, চলে যাব আমার দেশে। আর কখনো আমি তোমার সামনে এসে দাঁড়াবো না। কথাগুলো বলছে আর কান্না করছে। কখন যে ঘুমিয়ে পড়ে তা নিজেও বুঝতে পারেনি। পরের দিন সকালে আকাশের ঘুম ভাঙে। এরকম একটা অপরিচিত রুমে দেখে একটু অবাকই হয়। আমি আমি কোথায়? আর এটা কার রুম? এটা আমার রুম। আসলে তুই রাতে ড্রিঙ্কস করে একটু মাতাল হয়ে গেছিলি, সেজন্য তোকে আমার বাসায় রেখেছি। তাছাড়া নীলাশা আর রাশেদ ওরা রাতেই চলে গিয়েছে। কিন্তু কিন্তু ইরা কোথায়? জানি না, রাশেদ বলল ইরা নাকি রাতে অনেক রেগে গিয়েছিল, সেজন্য রাগের কারণে চলে যায়। আর এখন তো ফোনও ধরছে না। কি এত কিছু হয়ে গেছে অথচ আমি কিছুই জানি না? জানবে কি করে? তুমি তো ঘুমোচ্ছিলে। আমাকে এখন বের হতে হবে। এখনই চলে যাবে? কিছু করার নেই। এরপর আকাশ ওখান থেকে বের হয়ে কল দেয় রাশেদকে আর সবটা বলতে থাকে রাশেদ। সবটা শুনেও কোনো কিছু বুঝতে পারছে না। সেই জন্য 10 দিন পরে দেখা করে সবাই। কিন্তু এই 10 দিনেও কোনো খোঁজ পায়নি ইরার। ওরা বসে আছে তখনই। আচ্ছা শোন, আমাকে দেশে ফিরতে হবে। হঠাৎ করে দেশে কেন? কি করব, ভার্সিটি তো অফ, তার উপর আবার 10 দিন কাটিয়ে দিয়েছি, সেজন্য ফিরতে তো হবেই। তা আমাদের আবার ভুলে যাবি না তো? আরে না, তাছাড়া আমার ভাইয়ের বিয়ে, সেজন্য আমাকে যেতে তো হবে। তা আমি তো যেতে পারবো না। আমি কালকে আব্বু আম্মুর সাথে হলিডে বেড়াতে যাব। তাহলে নীলাশা আর রাশেদ তোরা চল আমার সাথে। বন্ধু, আমি তো আসতে পারবো না, তবে তোকে কথা দিচ্ছি তোর ভাইয়ের বিয়ে 4-5 দিন পরে, কিন্তু আমরা অবশ্যই আসবো। সত্যি বলছিস তো? রাশেদ না আসলে আমি কিন্তু চলে আসবো। আজকে তাহলে চলি, আমি সন্ধ্যার দিকে এয়ারপোর্টে যাব। সাবধানে যেও, আসার আগে জানিয়ে দিও। ঠিক আছে। এইদিকে আকাশ তো দেশে আসে। আকাশ দেশে আসার পরের কাহিনী তো আপনারা সিজন 1-এর মধ্যেই শুনেছেন, সেজন্য বাকি কাহিনী আর বললাম না। আর এখানেই অতীতের কাহিনী শেষ করলাম। বর্তমানের কাহিনী তো আপনারা সবাই জানেনই, কিন্তু তাও অনেক কাহিনী আপনারা জানেন না, সেজন্য এখন আমরা ওই কাহিনীগুলো নিয়েই আলোচনা করব। বর্তমানে গল্পের গল্প শেষ হয়, কিন্তু এখনও ওরা এটাই বুঝতে পারছে না ইরার এমন চেঞ্জ হওয়ার কারণ কি ছিল। সত্যি আকাশ কোনোভাবেই বুঝতে পারছি না ইরা এরকম কেন হয়ে গেল। আর ও যে এখানে থেকে আর তোরই ভাইয়ের সাথে ওর বোনের বিয়ে, তা তো জানতামই না। ওকে জিজ্ঞেস করে কি দেখবি? তাও বলবে না। আচ্ছা, রূপার কি খবর? ওর সাথে কথা কি হয়? হয়তো। একটা কাজ করি, রূপাকেও এখানে আসতে বলি, তাহলে আমরা সবাই আবার একত্রিত হব। তাছাড়া আমরা
5 দিন পর চলে যাব, সেই জন্য রূপা আসলে আরও কয়েকদিন থাকতে পারতাম। ঠিক আছে, আমি ওকে এখনই জানিয়ে দিচ্ছি। এইদিকে গল্প করতে করতে ওরা ঘুমিয়ে যায়। এখন হয়তো ভাবছেন রূপাকে এখানে এনে আবার কোনো ঝামেলা বাঁধাচ্ছি। আসলে ঝামেলা তো রূপা আসার পরেই শুরু হবে, সেই জন্য একটু ধৈর্য ধরে শুনতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। পরের দিন সকালবেলায় ভাইয়া, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? আমরা তো ঘুরতে বের হবো, সেই জন্য বলছিলাম কি, যদি আবিকেও সাথে করে যেতে পাঠান তাহলে আমার জন্য ভালো হবে। ঘর এভাবে খালি রেখে যাওয়াটা তো ঠিক হবে না। এই কথা শুনে ইরার কিছুটা খারাপ লাগে, তবে কিছু করার নেই, কেননা ওরা যেভাবে খারাপ আচরণ করছে তার জন্য এরকমটা করাই স্বাভাবিক। তখনই থাক ভাইয়া, আসতে দাও। তুই শিওর তো? হ্যাঁ, শিওর। ঠিক আছে ইরা, তুমি আর ঈশা তাহলে যাও। এই বলে আবির তো চলে যায়। ইরা ওখান থেকে এসে ঈশাকে সবটা বলে। তোর কথায় রাজি না হয়ে সামান্য একটা ড্রাইভারের কথা রাজি হলো? যাবই না আমি। থাক আপু, যখন রাজি হয়েছে তখন যাই। শুধুমাত্র তোর জন্য যাচ্ছি, নয়তো এই অপমান সহ্য করে কখনো বের হওয়ার ইচ্ছে ছিল না। ওকে, আকাশের বাচ্চাকে তো একটা শিক্ষা দিতেই হবে। কিভাবে দেব শিক্ষা? তোর বান্ধবী ওদের আসতে বললো, তানু আর রিমুকে। ওনারা কি বলবে? সমস্যা নেই, আমি ম্যানেজ করে নিব, তুই ওদের আসতে বল। ওদের কাজটা কি হবে? ওরা কি রাজি হবে? ওদের সত্যি সত্যি বলতে কে বলেছে? ওরা তো শুধু অ্যাক্টিং করবে। আচ্ছা, আগে ওদের সাথে কথা বলে দেখি ওরা রাজি হয় কিনা। যদি রাজি হয় তাহলে ওদের আসার জন্য বলবো। ঠিক আছে, আজকে কোথায় যাবি তোরা ঘুরতে? ওই ব্যাপারে তো ওরা জানে। আচ্ছা চল, রেডি হয়ে নিচ্ছি। ঠিক আছে, চলো। এইদিকে ওরা রেডি হতে থাকে। অন্যদিকে আকাশ, রাশেদ আর নীলাশা ওরাও রেডি হয়ে নিচে এসে অপেক্ষা করে। কিছুক্ষণ পরে ওনারা নামলে আকাশের বাবা মাও ওখানে আসে। এ কি বৌমা, তুমি কোথাও বের হচ্ছ নাকি? জি বাবা, ইরা আর ওদের সাথে একটু ঘুরতে বের হব। কিন্তু আমিও অফিসে যাব, তোমার শাশুড়ি তো একা। কিন্তু আব্বু। একটা কাজ করো বৌমা, কি কাজ? তোমার শাশুড়িকেও নিয়ে যাও। তাহলে বাড়ি দেখবো কেন? ওরা তো আছে, ওরা দেখে নিবে। ঠিক আছে আব্বু। এটা কোনো কথা? তাহলে আমার বউটা কি একা একা থাকবে নাকি বাসায়? এই বুড়ো বয়সে এত প্রেম জাগলো কি করে? আকাশের কথায় ওখানে সবাই মিটমিট করে হাসছে। এদিকে আকাশের মাও রেডি হয়ে আসে। একটা কাজ করো, তুমিও চলো আমাদের সাথে। তা কি করে হয়, অফিসে তো অনেক কাজ আছে। আমি একা একা বোর হব তো। তোমার ছেলে যাচ্ছে, ছেলের বউ যাচ্ছে, তাহলে একা হচ্ছ কি করে? তাছাড়া অনেক মিটিং আছে, যেতে তো হবেই। চিন্তা করো না, আমি খেয়াল রাখবো। এরপর আকাশের বাবা চলে যায়। সেই জন্য আকাশ বাকিদের নিয়ে এসে গাড়িতে বসে আর ওরা একটা পার্কে আসে। ওখানে একটা জায়গায় বসে পড়ে। এদিকে ইরা আর ঈশা একাই বকবক করতে থাকে, অন্যদিকে বাকিরা কথা বলতে থাকে। দুপুর হয়ে আসে। এদিকে আকাশের আম্মুর ভালো লাগছে না, সেই জন্য আকাশ ওর আব্বুকে কল দিয়ে বলে যেন ওনাকে নিয়ে যায়, কেননা আকাশদের অফিস আর ওরা যে পার্কে আছে ওটা কাছাকাছি। কিছুক্ষণ পরে আকাশের বাবা আসে। এসেই তোমাকে বলেছিলাম না আসার জন্য, কিন্তু তুমি তো কোনো কথাই শুনলে না। আমি কি জানতাম নাকি? আচ্ছা, যা হওয়ার হয়েছে, এখন চলো বাসায় যাই। তা তোমরা কেউ যাবে কি? না বাবা, আমরা একসাথে ফিরবো। ঠিক আছে। আকাশের বাবা মা তো চলে যায়। এদিকে ওরা গল্প করতে থাকে। অন্যদিকে ইরা, তুই কি চুপ করে থাকবি? এখানে এতগুলো মানুষের ভিড়ে কি করে করব? তোর বান্ধবী ওরা আসতে কতক্ষণ লাগবে? বললো তো 10 মিনিট। তাহলে অপেক্ষা করতে থাকি। ঠিক আছে। কিছুক্ষণ পর তানু আর রিমু আসে। ওদের দেখে কি ব্যাপার, ওরা কারা? ওরা আমার বান্ধবী। তা আমাদের সাথে পরিচয় করিয়ে দাও। ওর নাম তানু আর ওর নাম রিমু। আমরা ছোটবেলার থেকে বন্ধুত্ব। কিন্তু ওদের ব্যাপারে তো কখনো বলনি। তোমাদের তো কিছু কেন বলতে যাব আমার বোন? কেন? বললে কি এমন ক্ষতি হতো শুনি? সেটা আমার বোনের ব্যাপার, তোমাদের তাতে কি? সেটাই, কিন্তু আপনি এত রেগে কেন যাচ্ছেন? তোদের সাথে কি আর কিভাবে কথা বলবো শুনি? সামান্য একটা ড্রাইভারের বন্ধু তোরা, এর চেয়ে ভালো ব্যবহার তোদের সাথে যায় না, বুঝলি? আচ্ছা, আপনি কি
ইরার মতো হয়েছেন নাকি ইরা আপনার মতো? মানে কি বলতে চাও? তেমন কিছু না। তাছাড়া আকাশে কি আছে বা নেই তা শুধু আমরাই জানি, কিন্তু আমাদের কি আছে বা নেই তা আবার ইরা জানে। এক কথায় আমরা এখানে কেউ কারোর সম্পর্কে পুরোপুরি জানি না। ও তাই নাকি? তাহলে একটা কথা বল, তোদের কি এমন পরিচয় আছে দেওয়ার মতো শুনি? আমাদের পরিচয় নাই দিলাম, যদি কখনো সময় পেয়ে থাকেন ইরার মুখ থেকে শুনে নিবেন। সেটা তো করবই। তা তানু, রিমু, তোমাদের আসতে কোনো অসুবিধা হবে না তো? অসুবিধা হয়নি, গাড়িতে এসেছিল, শুধু জ্যাম থাকার কারণে একটু অসুবিধা হয়েছে। দেখলি তো আমার বোনের বান্ধবীগুলো এসি গাড়ি ছাড়া চলে না, আর তোমাদের বন্ধু একজন ড্রাইভার, সেখানে তোমাদের আর আশা করব কি করে? ইরা ওরা কে? আমাদের সাথে তো পরিচয় করিয়ে দিবি। এতক্ষণ ধরে যে আমি কথা বলতেছি তাতে কি হয়নি যে তোদের আবার আলাদাভাবে পরিচয় করিয়ে নিতে হবে? আচ্ছা থাক, লাগবে না। সত্যি আপনাদের সাথে পরিচয় না হলে তো আমরা বুঝতেই পারতাম না আপনারা এত বড় লোক। সত্যি আপু, সেই জন্য আপনাদের কাছে আমরা অনেক দুঃখিত। কথাটা শুনে আকাশের অনেক রাগ হয়। রাগের বশে, এই ঈশা, আপনি নিজেকে কি ভাবেন? আপনার মতো 5 থেকে 10টা লোক ওদের বাসায় কাজ করে, আর আপনি ওদের নিয়ে কথা বলছেন। আপনাদের যা কিছু আছে তা ওরা চাইলে 10 বার কিনতে পারবে এখানেই বসে বসে। আমি ভেবেছিলাম আপনি অন্তত ইরার থেকে ভালো হবেন। ভেবেছিলাম আপনি এতদিন হাসি ঠাট্টার বসে এইসব বলছেন, কিন্তু এখন আর চুপ করে থাকতে পারলাম না। আর যদি একটা বাজে কথা আমার বন্ধুদের নিয়ে বলেছেন তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, কথাটা মাথায় রাখবেন। আকাশের এমন রাগ দেখে বাকিরা তো অবাক হয়, সাথে ঈশা নিজেও। কি তোর এত বড় সাহস? সামান্য একটা ড্রাইভার হয়ে তুই আমাকে রেগে কথা বলছিস? আজকে আমি তোকে এমন শিক্ষা দিব তুই তার সারা জীবন ধরে মনে রাখবি। ঠিক বলেছেন আব্বু, এদের মতো ছেলেকে সবসময় মারের উপর রাখতে হয়, নয়তো এরা কখনো ঠিক হবে না। আপু, ওকে কয়েকটা থাপ্পড় দিন, তাহলে এরা আর কখনো মালিকের ওপর কথা বলার সাহস কখনো পাবে না। কথাটা শুনে আকাশের এতটা রাগ হয়, রাগ কন্ট্রোল করতে না পেরে তানু আর রিমুকে থাপ্পড় দেয় মুখে। এতে ওদের ঠোঁট ফেটে একটু রক্ত বের হচ্ছে, কেননা থাপ্পড়গুলো অনেক জোরেই মেরেছে। তা দেখে ঈশা আসে আকাশকে থাপ্পড় দিতে, কিন্তু আকাশ হাত ধরে ফেলে আর ঈশাকে থাপ্পড় মারার জন্য হাত ওঠায়, তখন হাত আবার নামিয়েও নেয়। আমি জানি না আমার শরীরে হাত দিলে তোর যে চাকরি চলে যাবে, তাছাড়া ওকে ওর জন্য জেলও খাটতে হতে পারে, সেজন্য ভয় হাত নামিয়েছে। ঈশা তো এটাই ভেবে নিয়েছে। তাছাড়া আপনারা তো জানেন আকাশ কেন হাত নামিয়ে নিয়েছে। এদিকে আরও বেশি ঝাড়ি দিয়ে কথা বলায় এবার ঈশাকেও একটা থাপ্পড় দেয়, যা দেখে ওখানে থাকা ওরা সবাই অবাক হয়। ইরা তো এটা দেখে সহ্য করতেই পারেনি, সেজন্য আকাশকে আসে মারার জন্য, আর আকাশও ইরাকে একটা থাপ্পড় দেয়। দুই বোনই মুখে হাত দিয়ে বসে আছে আর রাগে ফেটে যাচ্ছে, কেননা কোনো কিছুই বলছে না ঠিক মতো করে। আর যদি একটা কথা মুখ দিয়ে বের হয় দুজনেই এখানে মেরে রেখে যাব, কেউ টেরও পাবে না। আমরা কিন্তু সবটা বলে দিব। কি বলবে তোমরা? এই যে তুই ইরা আর ঈশা আপুকে মেরেছিস, এটা আমরা আবির ভাইয়ার বাবা মাকে আর ওনাকে বলে দিব। ঠিক আছে, যা বলে দে, দেখি কি করতে পারিস তোরা। এর শেষ তো আমরা দেখে নিব। আপু চলো এখান থেকে। এরপর ইরা, ঈশা, তানু, রিমু ওরা চারজনে ওখান থেকে বের হয়ে যায় আর আকাশদের বাড়িতে যেতে থাকে। এদিকে আকাশ ওখানেই বসে আছে। বন্ধু, কাজটা করা কি ঠিক হয়েছে? এছাড়া আর কি করব আমি? ওদের ভালো করে বুঝিয়ে বলতে পারতিস। তোদের কি মনে হয় আমি ওদের বুঝাইনি? এখন যদি ওরা বাসায় ফিরে সবটা বলে দেয়, আর তোর বাবা মা যদি সত্যিটা বলে দেয়, তখন কি হবে? আমার মনে হয় তোকে এখন বাসায় যাওয়া উচিত, কেননা তোর বাবা মা যদি তোকে ছেলে হিসেবে কথাগুলো বলে দেয় তাহলে তো ওরা তোর ব্যাপারে সব সত্যি জেনে যাবে। এতটা ভাবিস না বন্ধু, কিছু একটা কর। ঠিক আছে, এখনই করছি। কিভাবে কি করবি? আমি এখন বাবা মাকে কল দিয়ে বলছি। এভাবে বললে ওনারা অন্য কিছু ভেবে নেবে। তোদের কিছু ভাবতে হবে না, তাছাড়া ওরা তো একদিন না
একদিন সবটা জানতে পারবেই, সেজন্য এখন তা জানলে সমস্যা কি? আর সেটাও কথা ঠিক। কি ব্যাপার রূপা, হঠাৎ কল দিলে? দেখো কি বলতেছে। নীলাশা কল দিয়ে জানতে পারে রূপা এয়ারপোর্টে এসে নেমেছে। কি, তোর না কাল আসার কথা? আরে তোদের ছাড়া কি থাকতে মন চায় বল? তাছাড়া তোরা তাড়াতাড়ি আয়, আমি এয়ারপোর্ট থেকে বের হতে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। তুই অপেক্ষা কর, আমরা 1 ঘন্টার ভিতরে আসতেছি। 1 ঘন্টার ভেতরে কোথায় যাওয়ার কথা বলছিস? আরে রূপা এয়ারপোর্টে? কথাটা শুনে আকাশ আর রাশেদ তো সবাই অবাক হয়। কি, রূপা এত তাড়াতাড়ি? আমারও সেম প্রশ্ন। তোর কথা অফ করে এখন গাড়িতে ওঠ। ও বের হতে হতে 1 ঘন্টার মতো সময় লাগবে, আমাদেরও ভেতরে যেতে হবে। তাহলে আর অপেক্ষা করছিস কেন? চল তাড়াতাড়ি। এইদিকে ওরা যেতে থাকে এয়ারপোর্টের দিকে। অন্যদিকে ইরা আর ঈশা বাসার কাছাকাছি আসে। তখন আপু, আপনারা বরং যান, আমি আর তানু বরং চলে যাই। তোমরা যাবে মানে? ওই ড্রাইভারের বাচ্চার একটা ব্যবস্থা তো নিতেই হবে। একটা কাজ করেন। কি কাজ? এই কথা বললে ওকে চাকরি থেকে বের করে দিবে, কিন্তু আমাদের এমন কিছু করতে হবে যা করলে ওকে পুলিশে দিতে বাধ্য হয়। ওটা কিভাবে সম্ভব হবে? আগে সামনে আসুন, তারপর বলছি। তানু কি যেন কুপরামর্শ দিতে থাকে, যা ওরা শুনতে থাকে। সবটা শোনার পরে এটা কি কাজ করবে? অবশ্যই করবে। একসাথে দুটো প্ল্যান, একটায় ওকে বের করে দিবে, দ্বিতীয়টায় ওকে জেলে যেতে হবে। কিন্তু ওই কাজটা তো আমি করতে গেলে এতে বিপরীত হবে। আচ্ছা, ওই কাজটা আমি করে দিব, তোরা শুধু প্রথম কাজটা করে দে। চিন্তা করিস না, হয়ে যাবে। চলি তাহলে আমরা এখন। এইদিকে ওরা তো নেমে যায়। এইদিকে ইরা আর ঈশা বাসায় ফিরে কাউকে আর কিছু জানায়নি। এদিকে আকাশ, রাশেদ, নীলাশা এয়ারপোর্টে এসে গাড়ি পার্ক করে গেটের সামনে আসার 1 মিনিট পরেই রূপার দেখা মেলে। রূপা তো বের হয়ে আকাশকে জড়িয়ে ধরে সবার সামনে। এতে ওরা তো অবাক। তারপর নীলাশাকে জড়িয়ে ধরে, তারপর রাশেদকে জড়িয়ে ধরতে যাবে। ওই রাশেদকে ধরার কোনো দরকার নেই, এটা কি তোকে নতুন করে বলে দিতে হবে নাকি? আরে একটু ধরলে কি হয়? অনেক কিছু। এখন চল গাড়িতে বস, তোকে অনেক কিছু বোঝানোর বাকি আছে। যেমন কি কি? আগে গাড়িতে ওঠো, তারপর বাকি কথা সেখানেই বলি। আগে আমাকে খেতে হবে। গাড়িতে রাখা আছে খাবার, ওখান থেকে খেয়ে নিস। ঠিক আছে, তাড়াতাড়ি চলো তাহলে। এরপর ওরা গাড়িতে বসে। গাড়িতে খাবার রাখা ছিল, ওরা সে খাবারগুলো খেতে থাকে। 1 ঘন্টার মধ্যে ওরা চলে আসে বাড়িতে। তার সাথে রূপাকে সবটা বোঝাতে থাকে, যেন উল্টোপাল্টা কোনো কিছু না বলে দেয়। বাড়িতে আসার পরে আকাশ, ওই মেয়েটাকে? ও তো আমার বন্ধু। ভারী মিষ্টি তো মেয়েটা। তা এখানকার বন্ধু নাকি ওখানকার? ওখানকার। তা ভাবি আর ইরা কিছু বলেছে কি? ওরা কিছু বলেনি, তবে মুখ দেখে মনে হলো ওরা খুব রেগে আছে। তা তোদের সাথে কিছু হয়েছে কি? আমাদের সাথে তো কোনো কিছু হয়নি। তাহলে ওরা 2 বোন রুমে যে গেল, আর তো দরজাও খুললো না। সে আমি কি জানি। তাছাড়া তোমাকে কিছু বলেনি তো? কই, কিছু বলেনি। তাছাড়া তুই এখন রুমে রেস্ট নে, সাথে ওদেরও রেস্ট নিতে দে। ঠিক আছে আম্মু। ওদের নিয়ে রুমে আসে। রুমে এসে এটা হচ্ছে আকাশের রুম। আমরা যতদিন এখানে আছি ততদিন আমি আর তুই এই রুমে ঘুমাবো। তাহলে ওরা কোথায় ঘুমায়? ওরা গেস্ট রুমে ঘুমায়। এখন তুই ফ্রেশ হয়ে নে। ঠিক আছে। এদিকে রাতে আর ওরা নিচে নামেনি, ওরা রুমেই খাবার খেয়ে নেয়। পরের দিন সকালে নীলাশা আর রূপা ড্রয়িং রুমে আসে। এসে দেখে আবির আর ঈশাও আছে। কি ব্যাপার, উনি কে? ওনাকে তো ঠিক চিনলাম না। ভাইয়া, ও আমাদের বন্ধু, আমরা একসাথেই পড়াশোনা করি। তাছাড়া ও তো কখনো বাংলাদেশে আসেইনি, সেই জন্য আমরা যে কয়েকটা দিন আছি ওই কয়েকটা দিন থেকে আমাদের সাথে আবার চলে যাবে। কথাগুলো ঈশা শুনছিল, শুনে আবিরের কাছে আসে। তোমাকে কিছু কথা বলার ছিল। কি কথা? তোমরা এইগুলো কি শুরু করছো? আমরা আবার কি শুরু করলাম? আকাশ, বাড়ি কি হয় বলো তো? তোমরা এমন ভাব ধরতেছো মনে হচ্ছে ও এই বাড়ির ছেলে।
আচ্ছা, এত ভুনিতা না করে কি হয়েছে বলো তো? ও তোমাদের বাসার ড্রাইভার, কয়েকদিন পর পর ওর বন্ধুরা আসতেছে, ওদের এভাবে গেস্টদের মতো আপ্যায়ন করতেছো, থাকতে দিচ্ছ। আমার বোনকে ওই রুম থেকে বের করে দিয়ে তুমি ওদের থাকতে দিয়েছো। তোমার বোনকে ওই রুম থেকে বের করে দিয়েছি বলে তোমার মন খারাপ, নাকি আকাশের বন্ধু থাকছে বলে তোমার মন খারাপ? দুটো কারণেই আমার মন খারাপ। তাহলে তো কিছুই করার নেই, ওটা আকাশের রুম। ওই রুমে ও যাকে খুশি ঘুমাতে দিবে, সেটা ওর ইচ্ছে। আর আমরা এতটা গরিব না যে কাউকে খাওয়ালে আমার টাকা কমে যাবে। তাই বলে একটা ড্রাইভারকে এত কিছু দেওয়াটা কি খুব দরকার? দেখো, আমি এই নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। তোমার কোনো মনে কষ্ট নিও না, ও তো জানে না, সেজন্য এরকমটা বলছে। ভাইয়া, সবই জানি, সেজন্য নতুন করে কোনো কিছু বলতে হবে না। শুধু রূপাকে আমরা বুঝিয়ে দিব ব্যাপারটা। ঠিক আছে, তাই হবে। এখন তাহলে তোমরা খেতে থাকো, আমি অফিসে গেলাম। ঠিক আছে ভাইয়া। আবির অফিসে যায়। এদিকে ঈশা তো রাগে ফেটে যাচ্ছে, কোনো কিছুই বলছে না, শুধু চুপচাপ বসে আছে। এদিকে ঈশা একটা বুদ্ধি করে। কি বুদ্ধি তা আপনারা একটু পরেই দেখতে পারবেন। এখন আপাতত ওরা খেতে থাকুক। এদিকে ঈশা ওর রুমে আসে। এসে কিছু একটা নিয়ে আকাশ যে রুমে ঘুমায় সেই রুমে আসে। এসে কিছু একটা রেখে দিয়ে চলে আসে, সবটা ঠিক করে। এইদিকে ওদের খাওয়া শেষ। চলো আমরা তাহলে রুমে যাই। আমি এসেছি ঘুরতে, আর তুই কিনা আমাকে নিয়ে যাচ্ছিস রুমে? আরে, রেডি হওয়ার জন্য তো রুমে যেতে হবে। ঠিক আছে, রুমে চল তাহলে। আচ্ছা, আকাশ কোথায়? ঘুমাচ্ছে হয়তো, আমরা ওদের জাগিয়ে দিয়ে রেডি হতে থাকি। ঠিক আছে। এরপর রূপা আর নীলাশা এসে আকাশ আর রশিদকে জাগিয়ে দেয়। ওরা ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে যায়। এদিকে রূপা আর নীলাশার রুমে এসে দেখে বিছানায় 3টে টাকার বান্ডিল পড়ে আছে। এতগুলো টাকা এখানে কে রাখলো? দেখ তো কত টাকা আছে। আমি কি জানি, আমরা তো এই দেশের কোনো টাকাই চিনি না। একটা কাজ কর, এইগুলো আলমারিতে রেখে দে, আকাশকে পরে দেখিয়ে দিব। ঠিক আছে। এরপর ওরা আলমারিতে টাকাগুলো রেখে দিয়ে নীলাশা ওয়াশরুমে যায় আর রূপা যায় বারান্দায়। এই সুযোগে ঈশা ওদের রুমে আসে আর কিছু একটা নিয়ে বেরিয়ে পড়ে। এবার কি নিয়ে বেরিয়ে পড়ে তা আপনারা পরেও জানতে পারবেন, কেননা এখন আর বলবো না, শুধু দেখতেই থাকুন। এদিকে রাশেদ আর আকাশ নিচে নেমে খাবার খেতে থাকে। অন্যদিকে কাজ হয়ে গেছে। কি কাজ? আমরা যা প্ল্যান করেছি সবটা সাকসেস করেছি, এখন শুধু ওই কাজটা করে নিতে পারলেই হয়ে যাবে। সত্যি বলছো আপু? সত্যি বলছি। যাক, তাহলে আমাদের এক ধাপ কাজ এগোলো। হ্যাঁ, এখন বাকিটা করে নিতে পারলেই হয়ে যাবে। এইদিকে ওরা তো সবটা খেতে থাকে, শুধু ওই কাজটা করলেই হয়ে যাবে। কিছুক্ষণ পরে ইরা নিচে নামে নাস্তা করার জন্য। তখন ওখানে নিরাশাকে দেখতে পায়, কিন্তু ওর পাশে আরেকটা মেয়েকেও দেখতে পায়। সেই জন্য ওই মেয়ের কাছে আসে। এই তুই কে? মেয়েটি যখন পিছন ফিরে তাকায় তখন ইরা তো অবাক হয়ে যায়। রূপাও ইরাকে দেখে অবাক হয়। এ কি ইরা, তুমি এখানে? আমার তো সেম প্রশ্ন, তুই এখানে কেন? ওরা আসতে বললো, সেজন্য আমিও চলে এসেছি, কিন্তু এখানে এসে যে তোমাকে পাবো তা আমি ভাবতে পারিনি। আমিও ভাবতে পারিনি। কি পারোনি? এই যে তুমি এখানে, তা কবে যাবে এখান থেকে? মাত্রই তো এসেছি, 3-4 দিন থেকে আমরা সবাই আবার ফিরে যাব। যাক, ভালোই তো। আপু, নাস্তা দাও আমাকে। তোরা তো নাস্তা খেয়েছিস। আমাদের খাওয়া শেষ, তুই খেয়ে নে, আমরা বের হব। ঠিক আছে। কিছুক্ষণের মধ্যেই ইরার খাওয়া হয়ে যায়। এদিকে ওরা এখন 5 জন বের হয়। এদিকে নীলাশা রাশেদের হাত ধরে হাঁটছে, অন্যদিকে রূপাও আকাশের হাত ধরে আছে, কিন্তু আকাশ বারবার হাত সরিয়ে নিচ্ছে। এদিকে ইরা তা দেখে সহ্য হচ্ছে না। আচ্ছা নীলাশা, তুই সব সময় আমার হাত ধরে হাঁটিস কেন? কারণ আমরা এভাবে হাঁটতে ভালো লাগে। তাহলে বিয়ে কেন করছিস না? তোর জন্য বিয়েটা করতে পারছি না। আমার জন্য কেন? আমি আবার কি করলাম? আমরা দুজনে একসাথে বিয়ে করব। তা কি করে সম্ভব? তা তুই বুঝবি না। তা রূপা, তোর কি হলো? কই, আমার আবার কি হবে? কিছু না হলে
আকাশ এরকম করছে কেন? আমি ওর হাত ধরে হাঁটতে চাইছি, কিন্তু ও তো ধরতেই দিচ্ছে না। রুমে ধরেও কি শান্তি হয়নি যে এখানে এভাবে ধরতে হবে? রুমে ধরেছি মানে কি? ও কিছু না। আকাশ, আমার হাতটা ধরো। আমার এসব ভালো লাগে না। যে কিনা বিছানায় নিয়ে যায় সে বলতেছে ভালো লাগে না। এটা সত্যি হাস্যকর ব্যাপার। আমি তো কিছুই বুঝতে পারছি না। থাক, লাগবে না, কষ্ট করে বোঝা। না বলতে চাইলে নাই। এদিকে ওরা আরও অনেক জায়গা ঘুরতে থাকে। মোটামুটি ওদের দিনটা ভালোই কাটে। রূপা আকাশের এমনভাবে যত্ন নিচ্ছে মনে হচ্ছে আকাশ ওর জামাই। এদিকে ইরা তো সবটা দেখছে আর রাগে ফেটে যাচ্ছে, কোনো কিছুই বলছে না। দুপুরের দিকে ওরা খাবার খেতে রেস্টুরেন্টে আসে। তখনই, আচ্ছা আকাশ, আমেরিকায় কবে আসবে? আমি তো এখানে ড্রাইভারের চাকরি করি, আমি কেন আমেরিকা যাব? এটা কোনো কথা? তোমার পড়াশোনা তো শেষ করতে হবে। চাকরি যখন আছে তখন পড়াশোনা করে আর কি হবে? তাই বলে তুমি কি আর কখনো ফিরবে না আমেরিকায়? শিওর বলতে পারছি না। তোমার কি টাকার সমস্যা এই দেশে? একটা কাজ করো, তুমি এই চাকরি ছেড়ে দাও, আমার সাথে চলো আমেরিকায়। আমি তোমাকে এর চেয়ে অনেক ভালো রাখবো। বলার জন্য ধন্যবাদ। যদি আশা হয় তোমাকে জানাবো, তখন না হয় টিকিটের ব্যবস্থা করে দিও। তুমি শুধু রাজি হয়ে নিও, তোমার সব খরচ আমি করব। তা রূপা এত কিছু আকাশের জন্য একা করবে? আমাদের জন্য তো কিছু ভাবতে পারো। আমাদের দুজনেরই তো সবই আছে, তাহলে আমরা শুধু শুধু নিয়ে কি করব? সেটা অবশ্য ঠিক। তা একটা কাজ করি। তাই ইরা, তুমি কবে ফিরবে? আমি তো ভার্সিটি চালু হওয়ার 1 সপ্তাহ আগে ফিরে আসবো। আসার আগে জানিয়ে দিও। তোকে কেন বলবো ইরা? ওকে বলার দরকার নেই। আমাকে বলে দিও, আমি চলে আসবো ও তোমাকে নেওয়ার জন্য। ঠিক আছে, তা খাওয়া কি শুরু করা যায় এখন? আজকের বিল কিন্তু আমি দিব। তা আকাশ, আমি তোমাকে নিয়ে রাতে একটু বের হব। বের হবে, ভালো কথা। তা রাতের বেলায় কেন? বের হব বলতে আমরা ছাদে যাব, ওখানে দোলনায় দোল খাবো আর গল্প করব। তা আমরা আসবো কি? তোমাদের আসার দরকার নেই। আমি তো আসতেই পারি। তোমাকেও আসতে হবে না। কেন কেন? রাতে যদি কেউ এসে ডিস্টার্ব করে তার চেয়ে বরং আমি তোমাদের পাহারা দিতেই পারবো। তার দরকার হবে না, আমরা দরজা চাঁদের ওখান থেকে আটকে দেব। বুঝলাম না রূপা, এত কিছু প্ল্যান করা শেষ, অথচ আমি রাজি কিনা সে সম্পর্কে তা কোনো কিছুই জানতে চাইলো না। তুমি না গেলেও আমি তোমাকে জোর করে নিয়ে যাব। এটা কি মগের মুল্লুক নাকি? তোমার এত জলে কেন? আমার কেন চলবে? সে আকাশ রাজি হোক বা না হোক, আমি তো ওকে নিয়ে যাবই। যা হওয়ার তখন দেখা যাবে, এখন তোমরা খেতে থাকো। ওরা তো খেতে থাকে। এদিকে ঈশা অনেক কিছু করতে থাকে। কি কি করে তা আপনারা জানতে পারবেন আরও অনেক পরে, কেননা এখন বর্তমানে কি কি চলছে তা আপনারা বুঝতে বা শুনতে থাকুন। একটু পরে ওদের খাওয়া তো হয়ে যায়, ওরা বিল দিয়ে বের হয়ে আসে। তখন, তোমরা গেটের সামনে দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। আকাশ যায় নিচে গাড়ি আনতে। এদিকে গল্পের মধ্যে এখনও ভিলেনের কোনো পার্ট নেই। জানি গল্পটায় ইরা আর ঈশার চরিত্র ভিলেনের চেয়ে কম কিসের, তাও বাড়তি তো কিছু ভিলেন রাখা দরকার। ভিলেন ছাড়া তো আর গল্প তেমন একটা জমে না, তাই না? সেজন্য চিন্তা করবে না, গল্পের মধ্যে ভিলেন নিয়ে আসছি। এদিকে ওরা বের হয়ে গেটের সামনে দাঁড়ায়। তখন কিছু ছেলে এসে ওদের সামনে দাঁড়ায়। বাহ, একটা ছেলে আর 3টে মেয়ে, এটা দেখে কি ভালো লাগে? তার উপর এদের তো বাংলাদেশি বলে মনে হচ্ছে না। হ্যাঁ, ঠিকই বলেছিস, ওদের তো বাংলাদেশি বলেই মনে হয়। আমাকে দেখে কি বাঙালি বলে মনে হয় না তোর? তোকে বাঙালিদের মতো লাগে, কিন্তু কিছুক্ষণ পরে তোদের তো কোনো দেশেরই মনে হবে না। মানে কি? আর তুই কে আমাদের মাঝখানে এসে কথা বলছিস? আমি মাঝখানে কোথায় আসলাম? আমি তো একটা সাইডেই দাঁড়িয়েছিলাম। আমাকে দেখি কি তোর হেবলা মনে হচ্ছে? কথাবার্তায় তো তেমনই মনে হচ্ছে আমার। আমার পেছনে কতজন আছে? বেশি না, মাত্র 5 জন, আর আমরাও 2 জন। তোদের মারতে বেশি সময় লাগবে না, সেজন্য এখান থেকে মানে কেটে পড়বি নাকি তোদের মেরে এখান থেকে ভাগতে হবে? তোর কি মনে হয় আমি ভয় পাবো তোর এইসব কথায়?
কথাই কেন ভয় পাবি? তুই তো মার খেয়ে ভয় পাবি। রাশেদ তৈরি হয়ে নাও, ওদের একটু খাতির করতে হবে। মারার পরে হাসপাতালে পাঠিয়ে দেব, ওটা যত্ন হিসেবে ধরে নিও। তোরা কি বসে থাকবি নাকি ওদের দুজনকে কিছুক্ষণ মারবি? এদিকে ছেলেগুলো আসে মারার জন্য, সেজন্য উল্টো ওদেরকেই মারতে থাকে। তারপর আসে রিয়াজ, ওকেও মারতে। তবে বেশি মারেনি, কেননা ওদের কাজ হচ্ছে ইফটিজিং করা, সেজন্য এর চেয়ে বেশি মারা ওদের ঠিক হবে না। সেই জন্য ওদের মারা হলে আমি কিন্তু তোকে দেখে নিব। আমার একটা ছবি তুলে নে, তাহলে দেখতে সুবিধা হবে। এই বলে ওদের গাড়িতে তুলে দেয়। বিকালের দিকে ওরা বাসায় আসে, এরপর যে যার রুমে চলে আসে। এদিকে ইরা আর ঈশা বসে আছে। আপু, ওই দিকটা কি করলে? তোর একটা বান্ধবী আসলেই হবে। কিন্তু এখন সবটা করা যাবে না। তাহলে কখন করবি? আগে ওরা সবাই বের হোক এখান থেকে, তারপর জানাবো। এতদিন কোনো অপেক্ষা করব? তাহলে আগে সবটা শোনো। এরপর ইরা আবার ওর বোনকে কিছু একটা বলতে থাকে। উনি সবটা শুনে, বাহ, তোর মাথায় যে এত বুদ্ধি, তা তো জানতাম না। তবে তো মাত্র শুরু, সামনের দিকে কি কি হয় তা তো এখনো দেখার বাকি আছে। এদিকে আকাশ আর রাশেদ তো ফ্রেশ হয়ে নেয়। অন্যদিকে নীলাশা আর রূপা তো টাকার কথা ভুলেই গিয়েছে এবং টাকাগুলো একটা ড্রয়ারে রেখেছে বলে ওদের চোখেও পড়ছে না। তবে সবচেয়ে বড় কথা হলো টাকাগুলো ঈশা আগেই সরিয়ে রেখেছে, যখন ওরা বের হয়ে গেল তখনই। এখন হয়তো আপনাদের মধ্যে অনেকে বুঝতে পেরেছেন ইরা আর ঈশার প্ল্যান কী ছিল, কিন্তু পরবর্তী প্ল্যান যে কতটা জঘন্য হবে তা জানতে পারবেন যখন আকাশের বন্ধুরা এই বাড়ি থেকে চলে যাবে। সেজন্য ওরা অপেক্ষা করতে থাকে। রাতে ওরা খাবার খেয়ে নেয়। এরপর আকাশ রুমে যেতে চাইলে রূপা আকাশকে নিয়ে ছাদে আসে আর ছাদের দরজা আটকে দেয়। এটা করা কি ঠিক হয়েছে? কোনটার কথা বলছো? এই যে এভাবে ছাদে নিয়ে আসার ব্যাপারটা। ও, কিছুই হবে না, এখন আমরা এখানে গল্প করব। গল্প তো কালকেও করা যাবে, এখন ঘুমাতে তো হবে। এত তাড়াতাড়ি ঘুমায় যাবে? এছাড়া আর কি করব এখন? সারাদিন এত কিছু করার পরে শরীরে এনার্জি কি থাকবে? তোমার এনার্জি এত কম হলে বিয়ের পরে কি করবে? সব এনার্জি কি একরকম হয় নাকি? এটাও ঠিক বলেছো। এখন চলো নিচে যাই। ঠিক আছে। এরপর ওরা নিচে তো নেমে যায়। কিছুক্ষণ পরে যে যার রুমে ঘুমিয়ে যায়, কিন্তু ইরা তো ওদের পাহারা দিচ্ছিল ওরা কি করে তা দেখার জন্য। পরে যখন দেখলো ওরা 10 মিনিটের ভিতরে নিচে নেমে এলো, তখন আর কোনো কিছু বলল না। পরের দিন সকালবেলায় নাস্তার টেবিলে ওরা বসে আছে, তখন আচ্ছা ভাইয়া, তোমার শালি এই বাসা থেকে কখন যাবে? ও তো এসেছে সবেমাত্র 10 দিন হলো। কিন্তু ওনার বাবা মা তো একা একা থাকে, ওনাকে তো এবার যেতে হবে ওখানে। আমি একটা কথা বুঝি না, আমি আমার দুলাভাইয়ের বাসায় থাকছি, সেখানে ওনার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু সামান্য একজন ড্রাইভার সেখানে সমস্যা হবে কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। তা তো ঠিক। তোকে আজকে আমার সাথে যেতে হবে একটু। কোথায় যেতে হবে? অফিসে যেতে হবে, একটু কাজ আছে। ঠিক আছে, আমি তাহলে রেডি হয়ে আসছি। কিন্তু ভাইয়া, আকাশ চলে গেলে আমরা কিভাবে কি করব? সেটাই তো ভাইয়া, আমরা ঘুরবো কার সাথে? তাহলে একটা কাজ করো, আমাদের সাথে তোমার অফিসে চলো, এরপর ওখান থেকে তোমরা ঘুরতে যেও। এটা অনেক ভালো হবে। আবির, এটা কেমন কথা? একজন ড্রাইভারে কি এমন কাজ থাকবে? সব ব্যাপারে তোমাকে নাক গলাতে হবে না, এটা আমার ব্যাপার, আমি বুঝে নিব। কথাটা শুনে ঈশা অনেকটা অপমান বোধ করলো, তাও কোনো কিছু বলল না। তোমরা তাহলে রেডি হয়ে আসো, একসাথে বের হব। ভাইয়া, আমিও আসবো কি? হ্যাঁ, অবশ্যই আসতে পারো। 30 মিনিট পরে ওরা নিচে নামে। যদিও আকাশ আরও আগেই নিচে নেমে ওর ভাইয়ের সাথে প্রজেক্টের ব্যাপারে কথা বলছিল, সেজন্য আর উপরে যায়নি। ওরা নিচে নামতেই বের হয়ে চলে আসে অফিসে। অফিসের নিচে এসে, ওয়াও আকাশ, তোদের অফিস তো অনেক সুন্দর আর বড় আছে। সত্যি আকাশ, অনেক সুন্দর। কথা অফ করে এখন অন্যদিকে এসে দাঁড়ায়। কোথায় কি দাঁড়াবো? তোমরা সবাই এই রুমে গল্প করতে থাকো, আমি ভেতরে গেলাম। আর তোমাদের কি কি লাগবে আঙ্কেলকে বলে দিও, উনি সবটা এনে দিবে তোমাদের। ঠিক আছে, বলে দিব। আঙ্কেল, ওদের যা কিছু লাগবে সবটার ব্যবস্থা করে দিয়েন। আমি তাহলে গেলাম, তোমরা থাকো।
ঠিক আছে, তাই হবে। এইদিকে আকাশ আর আবির মিটিং রুমে আসে, কেননা ওদের কোম্পানিতে একটা মিটিং আছে। আকাশদের কোম্পানিতে আবির আর আকাশ 25% করে ওরা দুই ভাই 50% শেয়ারের মালিক, আর বাকি 50% আকাশের বাবা একাই মালিক। যেহেতু একটা কাজ নিয়ে কথা হচ্ছে, সেই জন্য আকাশের এখানে আসা। কিছুক্ষণের মধ্যে ওদের মিটিং শুরু হতে থাকে। অন্যদিকে ইরা, তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। কি কথা? আচ্ছা, তুই তো এরকম ছিলি না, তাহলে হঠাৎ করে এরকম হয়ে গেলি কেন? সে অনেক কাহিনী, তোদের না শুনলেও হবে। না শুনলে বুঝবো কি করে? শুনেও কোনো কাজ নেই তোদের। আচ্ছা, তুই কেন এভাবে আকাশকে বারবার অপমান করিস? দেখ, যার যেটা প্রাপ্য তাকে তো দিতেই হবে। তাই বলে কি এমন হলো যার জন্য তুই এরকম করছিস? বলছি না, কেউ কেউ উপর থেকে অনেক ভালো, কিন্তু ভিতরে ভিতরে তাদের মনগুলো অনেক নোংরামিতে ভরা। তুই কি কোনো কিছু জানিস? জানার চেয়ে চোখে দেখেছি, এটা কি বেশি নয়? আমি তো জানি না, তুই কি দেখেছিস বা কার সাথে কি দেখেছিস? আমি শিওর হয়ে বলতেছি। তাও একটা কথা বলি, সব সময় চোখের দেখার মাঝেও ভুল থাকতে পারে। আমি কোনো কিছু ভুল দেখিনি। আচ্ছা, তুই ঠিক কি দেখেছিস তা কি বলবি আমাদের? আমি যা দেখেছি তার রূপার মুখ থেকে, আর শুনে নিস। আমি কি জানি, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই তো কোনো কিছুই বুঝবি না এখন। দেখ ইরা, তুই কিন্তু আমাকে এভাবে অপমান করতে পারিস না। তোর মান থাকলে তো তোকে সম্মান দিবে। তোর কথার কোনো কিছুই আমি বুঝতে পারছি না। তোকে কোনো কিছুই বুঝতে হবে না, তুই যেভাবে আসিস সেভাবেই চলতে থাক। আচ্ছা ইরা, আমাকে তো জানাবি কি হয়েছে? দেখবি আমি এর সমাধান ঠিকই হয় তো খুঁজে দিব। সমাধান খুঁজে দিতে হবে না, আমি যেভাবে আছি সেভাবেই ঠিক আছি। কিন্তু তোর চোখের পানি তো অন্য কথা বলছে। চোখে পানি কি বলেছে? তা দেখে কাজ নেই। আমার চোখে পানি, তা আমি দেখে নিব। আচ্ছা থাক এখন। এইদিকে 2 ঘন্টা পরে আকাশ বের হয়ে আসে। ভাইয়া আমি তাহলে যাই। ঠিক আছে, রাতে কথা বলবো বাকি কাজ নিয়ে। ঠিক আছে ভাইয়া। ওদের কাছ থেকে চলে আসে ওর বন্ধুদের কাছে, এসে ওদের নিয়ে বের হয় ঘোরার জন্য। রাস্তার মধ্যে বারবার রূপা শুধু আকাশের হাত ধরেই হাঁটতে চাইছে, যা আকাশের মোটেও ভালো লাগছে না। সেই জন্য বারবার হাত ছুটিয়ে নেয়। কিছুক্ষণ পরে রূপা, এতই যখন ঢলাঢলি করতে ইচ্ছে হচ্ছে তখন রুমে নিয়ে গেলেই তো পারিস। এখানে দরকার কি? এখানে সমস্যা কি? এখানে তো অনেকে দেখে ফেলবে, তার চেয়ে ভালো হবে তুই বেডরুমে নিয়ে যা। এসব কি ধরনের কথাবার্তা ইরা? বাহ, সবার সামনে এরকম, কিন্তু রুমে তো ঠিকই। রুমে কি শুনি? কিছু না। এইদিকে ইরার এই কথাগুলো নীলাশাকে বারবার ভাবাচ্ছে, কিন্তু নীলাশা বুঝতে পারছে না। কেননা বুঝবে কি করে, কারণ নীলাশা তো কোনো কিছুই জানে না। সেই জন্য চুপ করে আছে। এইদিকে দিন যেতে থাকে। পরের দিন সকালে নীলাশা আর রাশেদ সাথে রূপা ওরা চলে যাওয়ার জন্য তৈরি হয়। তখন তোমাদের সাথে এতগুলো দিন কাটাতে পেরে ভালোই লাগলো। আবার কখনো সময় পেলে অবশ্যই আসবে কিন্তু। জি আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা অবশ্যই আসবো। আমরা তাহলে যাই আন্টি। আন্টি, আমাকে তো আবার আসতেই হবে, তখন না হয় সারা জীবনের জন্য থেকে যাব। সমস্যা নেই, তোমাদের যত খুশি এসে থেকে যেও। মা, ওদের তো দেরি হয়ে যাচ্ছে, ওদের এবার যেতে দিন তাহলে। আকাশ, তুই তাহলে ওদের এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আয়। ঠিক আছে, যাচ্ছি আমি। আকাশ ওদের নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তার মধ্যে ওরা অনেক কথাই বলতে থাকে। এদিকে আকাশকে একটু সাইডে রেখে আনে নীলাশা। তুই আমাকে সাইডে কেন ডেকে আনলি? তোর সাথে কথা আছে। কি কথা? তুই কবে আসবি আমেরিকায়? ভার্সিটি আগে চালু তো হোক। 10 দিন পরেই তো চালু হবে। তাহলে সামনের সপ্তাহে আসবো। আরেকটা কথা বলার ছিল। কি কথা? রূপার সাথে তোর কি কোনো সম্পর্ক আছে? কিরকম সম্পর্ক? এই ধর বন্ধুত্ব ছাড়া। ওর সাথে তো কোনো সম্পর্ক নেই আমার। কেন, ও কি তোকে কিছু বলেছিল? ওহ,
বারবার এমন কিছু বলতে চাই বা চেয়েছিল যার সাথে তোর আর রূপার কোনো কাহিনী জড়িয়ে আছে। আমি ব্যাপারটা ঠিক আজও বুঝতে পারিনি। তাহলে ওকে জিজ্ঞেস তো করবি, তাহলে তো উত্তর দেবে। করেছিলাম, বারবার এড়িয়ে যাচ্ছে। যাক গিয়ে, এরাও তো ফিরবে আবার, তখন না হয় ভালো করে জিজ্ঞেস করে নিব। ঠিক আছে, তাহলে তোর সমাধানে যা। ঠিক আছে, তুইও সাবধানে থাকিস। এই বলে ওরা এয়ারপোর্টে ঢুকে যায়। এদিকে আকাশও ওদের বিদায় দিয়ে বাসায় আসে। এসে দেখে ঈশা আর ইরা কী নিয়ে যেন কথা বলছে, সেই জন্য ওই সবে কান্না দিয়ে চলে আসে রুমে। এখন চলুন আমরা ওদের কিছু কথা শুনে আসি। আপু, এগুলো করা কি ঠিক হবে? ওই ছেলেকে এই বাসা থেকে বের করার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর হবেই না। তাহলে আমি কি ওদের আসতে বলবো? আসতে বল। এরপর তানু আর রিমুকে কল দিলে ওরাও চলে আসে। ওদের দেখে আবির আর আকাশ তেমন একটা খুশি হয়নি। কি ব্যাপার ভাইয়া, আমরা আশাতে কি খুশি হননি? তোমাদের আশাতে আমি কেন খুশি হব? সেটাও একটা কথা, আমরা তো আর কেউ হই না আপনার। একজন ড্রাইভার বন্ধুদের যেভাবে আপ্যায়ন করতেছেন তাতে তো অনেক কিছুই বোঝা যায়। সবাই যখন বুঝে তখন আর কোনো কথা বাড়িয়ে কাজ নেই। এই কথাগুলো শুনে ওরা অনেকটা অপমানিত হয়, তাও কিছু বলেনি, কেননা ওরা যা করতে এসেছে তা করতে পারলেই হয়। এইদিকে সময় ফুরিয়ে আসছে, ইরাকেও যেতে হবে আবার পড়াশোনা করার জন্য আমেরিকায়। সেজন্য ওরা 4 জন মিলে প্ল্যান করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই প্ল্যানও তৈরি হয়ে যায়। দোস্ত, পরে যদি আমার কোনো সর্বনাশ হয়ে যায়? এত কিছু বলার পরেও তুই এত ভয় কেন পাস? তোরা তো ঠিকভাবে বললি, কিন্তু হিতে যদি বিপরীত কিছু হয়ে যায়? এত টেনশন কেন নিচ্ছ? আমরা তো আছি, আমরা দেখে নিব বাকিটা। ঈশা আপু তো বললো ঠিক করে নিবে, তুই শুধু কাজ করে যা। ঠিক আছে, তাই করব। তবে দেখিস আমাকে না আবার কোনো ঝামেলায় পড়তে হয়। আমি আর আবু তো আছি, তোদের কোনো ঝামেলায় পড়তে হবে না। ঠিক আছে, তাই হবে। তোরা কিন্তু পাশে থাকিস। এরপর শুরু হলো ওদের প্ল্যান করা। রাতে আকাশ যখন ঘুমিয়ে পড়ে তখন ওরা সবাই আকাশকে ওই রুম থেকে সরিয়ে নিয়ে গেস্ট রুমে নিয়ে আসে আর রিমুর পাশে শুইয়ে দেয়। এইদিকে তানু আর ইরা একই রুমে ঘুমাচ্ছে। কিছুক্ষণ পরে সবটা কিন্তু জায়গা মতো হয়েছে, এবার সকাল হওয়ার অপেক্ষা। এবার দেখবো ওর মতো লম্পট কিভাবে শাস্তি না পেয়ে থাকে। তাহলে আমরা অপেক্ষা করি। পরের দিন সকালে আকাশ তো এখনও ঘুমের মধ্যে, কেননা ওকে খাবারের সাথে আগেই ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে। সেই জন্য আকাশ চাইলেও ঘুম থেকে উঠতে পারছে না। এদিকে সবাই নাস্তার টেবিলে। কি ব্যাপার, আকাশ কোথায়? মনে তো হয় ঘুমাচ্ছে। ওকে একটু ডেকে আনো, আবিরকে অফিসে দিয়ে আসতে হবে। ঠিক আছে, আমি কিন্তু ওদের খাবার দিচ্ছি, আপনি বরং যান। ঠিক আছে, যাচ্ছি আমি। এদিকে আকাশের মা উপরে যেতে থাকে। উনি রুমে এসে আকাশকে পায়নি। কি ব্যাপার, রুমেও নেই? তাহলে ছেলেটা গেল কোথায়? অনেকটা জায়গায় খুঁজেও পায়নি। ছাদ থেকে শুরু করে 1-2 রুমে খুঁজতে থাকে, কিন্তু পায় না বলে নিচে এসে বাকিদের জানায়। তাহলে চলুন আম্মু, আমরা সবাই মিলে খুঁজি। এরপর ওরা ঠিক প্ল্যান মতো রিমু যে রুমে ঘুমিয়েছে সেই রুমে যায়। আর ওখানে সে দেখতে পায় রিমু নিচে আর আকাশ রিমুকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এই দৃশ্য দেখার পরে আকাশের মা ভাই দুজনেই চমকে ওঠে, কেননা এরকম অবস্থায় আকাশকে কখনো ওনারা দেখবেন তা ওনারা ভাবতেও পারেনি। এদিকে আবির আকাশকে ডেকে তোলে। আকাশ তো উঠে অবাক হয়ে যায়। কি ব্যাপার, তোমরা এখানে কেন? কথাটা বলতেই আকাশের মা আকাশকে একটা থাপ্পড় দিয়ে কাঁদতে কাঁদতে নিচে নেমে যায়। এদিকে আকাশের বাবাও কোনো কিছু না বলে নিচে নেমে যায়। এদিকে আবির এখনো দাঁড়িয়ে আছে। আকাশ, এটা তুই কি করলি? আমি আবার কি করলাম ভাইয়া? যদি কিছু নাই করে থাকিস তাহলে তোর পাশে তাকা। এবার পাশে তাকিয়ে আকাশ নিজেই অবাক হয়ে যায়। বিশ্বাস করো ভাইয়া, ও আমার রুমে কি করে এলো আমি তো কিছুই জানি না। ওই মেয়েটা তোর রুমে আসেনি, তুই বরং ওর রুমে এসেছিস। সত্যি তো, এটা তো আমার রুম না। আমরা সবাই তাই বলছি। এদিকে ইরা খোঁচা মারায় এবার রিমু চোখ মেলে তাকায় আর আকাশকে দেখে অ্যাক্টিং শুরু করে দেয়। রিমু নিজের দিকে তাকিয়ে কান্না শুরু করে দেয়। এই কি সর্বনাশ হলো আমার!
এত বড় একটা সর্বনাশ করতে পারলেন আমার বান্ধবীর। আরে আমি তো কোনো কিছুই করিনি। যদি কিছু নাই করে থাকিস তাহলে আমার বোনের বান্ধবীর রুমে এসে ওর সাথে একই বিছানায় এইসব করতি না। আবির, আমি তো তোমাকে আগেও বলেছি এই ড্রাইভারগুলোকে বেশি বিশ্বাস করা ঠিক হবে না, তাও তুমি আমার কথা শুনলে না। এবার দেখলে তো একটা মেয়ের কিভাবে জীবনটা নষ্ট করে দিল। আমি আকাশকে নিয়ে নিচে যাচ্ছি, তুমি রিমুকে ঠিক করে নিচে নিয়ে আসো। এদিকে আকাশ উঠতে যাবে তখন খেয়াল করে নিচে ওর লুঙ্গি নেই। কি হলো, থেমে গেলি কেন? আমার লুঙ্গি তো নেই। এই যে লুঙ্গি খাটের পাশে পড়ে আছে। ছি আকাশ, ছি, তাড়াতাড়ি করে পড়ে নে। এবার আকাশ লুঙ্গি পরে নিচে নামে। এদিকে আকাশের বাবা মা দুজনেই নিচে আছে। দুজনেই আকাশের উপরে অনেক রেগে আছে। বিশ্বাস করো মা, আমি কোনো কিছুই করিনি। তুই এতটা নিচে কিভাবে নামতে পারলি? তুমি আমাকে অবিশ্বাস করছো? এছাড়া আর উপায় কি রেখেছ? এখন ঘরের কথা ঘরের মধ্যেই রাখতে হবে। তোমাদের মাথা কি গেছে? ওই মেয়ে আমাকে ফাঁসাতে চাইছে, তোমরা কেন বুঝতে পারছো না? যদি তোকে ফাঁসাতে যাইতো তাহলে মেয়েটা তোর রুমে থাকতো, তুই মেয়েটার রুমে থাকতি না। বৌমা আসুক, আমি ওর সাথে কথা বলে বাকি ডিসিশন নিব। এদিকে ইরা আর ঈশা রিমুকে নিয়ে নিচে নামে। রিমুর গলায় কিছু দাগ আছে, যে দাগগুলো কিছুক্ষণ আগেই করেছে, কিন্তু এমনভাবে করেছে যেন সব দোষ আকাশের উপরেই পড়ে। এইদিকে ওরা এসে পাশে বসে। বৌমা, তোমার কোনো কথা বলার থাকলে বলো। আমি আর কি বলবো বাবা, আপনি আর মা যা ডিসিশন নেবেন তাই আমার বোন মেনে নেবে। আমি সিদ্ধান্ত নিয়েছি রিমুর সাথে আকাশের বিয়ে দিতে, কিন্তু আকাশ তো কোনোভাবেই রাজি না। রাজি না হলে ওর কি হবে? আকাশ, তোমার কাছে দুইটা পথ বেঁচে আছে। প্রথমটা হলো, হয় তুমি রিমুকে বিয়ে করে এই বাসায় থাকো, আর দ্বিতীয় হলো, আর না হয় তুমি এই বাসা থেকে চিরদিনের জন্য বের হয়ে যাও। এবার ডিসিশন তোমার কাছে। কি বলছেন আব্বু? ও কেন বাসা থেকে বের হবে? বাসায় থাকতে হলে রিমুকে বিয়ে করতে হবে। আকাশ, তুই রাজি হয়ে যা। ভাইয়া, এটা আমি কখনো মেনে নেব না। দরকার হলে আমি বাসা থেকে বের হয়ে যাব, তা আমি ওই মেয়েকে বিয়ে করব না। এদিকে আকাশ রুমে এসে ওর সব কিছু গোছাতে থাকে। আলমারিতে আকাশের 5 লক্ষ টাকা ছিল, সেগুলো সাথে করে নেয়, সাথে পাসপোর্টও নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে আকাশের মা আর আবির তো কান্না করে শেষ। আকাশ বেরিয়ে যায়। বেরিয়ে কোথায় যাবে, কি করবে, কই থাকবে তা আপনারা এখন না জানলেও চলবে। যখন সময় হবে তখন আমি নিজেই জানিয়ে দেব, সেই জন্য একটু অপেক্ষা করতে থাকুন। এদিকে ইরা, ঈশা আর রিমু ওরা দুজনেই রুমে আসে। এসেই হেসে দেয় ওরা। ওয়াও, প্ল্যান যে এইভাবে কাজ করবে তা তো ভাবতেও পারিনি। আমিও তো ভাবতে পারিনি। আচ্ছা, আকাশ যদি সত্যি আমাকে বিয়ে করতে রাজি হয়ে যেত? এটা কখনো করবে না। কেন করবে না? ও তুই বুঝবি না। তাছাড়া আপু, টাকা চুরি করার ভিডিওটা তুমি ডিলিট করে দিও। ওটা কেন ডিলিট করব? আচ্ছা, যখন আকাশ এই বাসায় নেই তখন ওর বন্ধুরা তো কখনো আসতে যাবে না, সেজন্য ভিডিও রেখে আর কাজ নেই। ঠিক আছে, ওটা ডিলিট করে দিব। তা তুই ফিরে যাবি কবে? এই তো আপু 5 দিন পরেই। আমি কি এখন ফিরে যাব? যাবি, তবে কিছু কান্নাকাটি করে যাবি, যেন মনে হয় তুই অনেক দুঃখ পেয়েছিস। ঠিক আছে, তাই হবে। কিছুক্ষণ পরে রিমু বেরিয়ে যাওয়ার আগে আকাশের বাবা মা কাছে আসে। আন্টি, আমি চলে যাচ্ছি। আজকের ঘটনা যেন অন্য কেউ না জানে। কেঁদো না রিমু, আমি তোমার জন্য কোনো কিছুই করতে পারলাম না। যতটুকু করেছেন এটাই অনেক কিছু। আমি ফিরে যাচ্ছি আমার বাসায়। এদিকে রিমুও বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশ যে এই বাড়িরই সন্তান তা এখনো ইরা আর ঈশার অজানাই থেকে গেল। 5 দিন পরে। আপু, আমি তাহলে চলে যাচ্ছি। আবার কখন আসবি? যখন ভার্সিটি অফ হবে, আর তুমি নিজের খেয়াল রাখবে। তুইও নিজের খেয়াল রাখিস। তা আবির, তুই বরং এয়ারপোর্টে ইরাকে দিয়ে আয়। ঠিক আছে আব্বু। বাবা, আমি যখন যাচ্ছি তখন আমিও ওদের সাথে এয়ারপোর্টে যাই। ইরাকে বিদায় দিয়েই চলে আসবো একসাথে। আকাশ থাকলে তো ওকে পাঠিয়ে দিতেই পারতাম, তবে বাবা, তুমি একবার সত্যিটা জানতে চাইলে না? নিজের চোখে যা দেখেছি তাতে আর প্রমাণ দিয়ে কি করব, সেজন্য আবির এই নিয়ে কোনো কথা শুনতে চাই না আমি। ঠিক আছে বাবা, তাই হবে। তোমরা তাহলে গাড়িতে এসে বসো, আমি আসছি। এদিকে ইরা আর ঈশা তো গাড়িতে এসে অপেক্ষা করে। আব্বু, কোম্পানির মিটিংয়ে তো আকাশকে থাকতে হবে। তার প্রয়োজন নেই, আমি আর তুমি দুজনেই সামলে নিব।
ঠিক আছে, আমি তাহলে গেলাম। এদিকে ওরা চলে আসে এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টে ইরাকে বিদায় দিয়ে ওরা চলে আসে। এইদিকে ইরাও চলে আসে আমেরিকায়। এসে ইরা ভার্সিটির মেসে উঠে পড়ে, যা নীলাশা আর রাশেদ আর রূপা ওরা কেউই জানে না। অন্যদিকে ভার্সিটি চালু হয়ে যায়। আজকে ওদের প্রথম দিন, সেজন্য নীলাশা আর বাকিরা আসে, কিন্তু আকাশ এলো না। সেজন্য ইরাকে দেখে জিজ্ঞেস করে, কি ব্যাপার ইরা, আকাশ কোথায়? আকাশ কোথায় তা আমি কি করে বলবো? তোমাদের দুজনের না একসাথে আসার কথা? তোমরা কি পাগল হয়ে গেলে নাকি? আমরা কেন পাগল হতে যাব? পাগল না হলে এরকম উল্টোপাল্টা প্রশ্ন কেউ করে? আকাশ সামান্য একজন ড্রাইভার, ও কাজ ছেড়ে এখানে দ্বিতীয়বার আবার আসবে, এটা কি আজও সম্ভব? তাছাড়া ওর তো এখন চাকরিও নেই। চাকরি নেই মানে? তাহলে শোনো সবটা। এরপর ইরা ওদের সবটা বলে। সবটা শুনে সবারই মন খারাপ হয়ে যায়। সবচেয়ে বেশি রূপার মন খারাপ হয়, কিন্তু তাও ইরার কথা ওরা কেউ বিশ্বাস করেনি যে আকাশ এরকম একটা কাজ করতে পারে। কি বলিস এগুলো? আকাশ এরকম কাজ করবে? তা তো বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস না করলেও যে করতে হবে। এটা তো হতে পারে না। কেন হতে পারে না? আকাশ তো এরকম না। সেটা তো তুই বলবি। কারণটা কি? কিছু না, ক্লাসে চল এখন। এদিকে ওরা ক্লাস করতে থাকে। এভাবে 1 মাস চলে যায়। আকাশের কোনো খোঁজ খবরই কেউ পাচ্ছে না। ওরা অনেক চেষ্টা করছে, কিন্তু তাও অনেক তথ্যই পাচ্ছে না। এদিকে আকাশ ঠিকই ওর কাজ করে যাচ্ছে। 2 মাস পরে আমাদের দেশে ফিরে যেতে হবে। হঠাৎ দেশে কেন? আর তুই এভাবে কাঁদছিস কেন? আমার বাবা মা দুজনেই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাহলে তো তোকে এখনই বের হয়ে যাওয়া দরকার। আমাকে এয়ারপোর্টে পৌঁছে দিবি? অবশ্যই, চল, আমরা সবাই আসতেছি তোর সাথে। এদিকে ইরা এয়ারপোর্ট থেকে দেশে ফিরে আসে, কিন্তু ততক্ষণে ওর বাবা মাকে মাটিতে দাফন করে দেওয়া হয়। কিছুক্ষণ পরে ইরা আসে ওর বোনের কাছে। তবে সবাই ওর বোনের সাথে তেমন কোনো কথা বলছে না দেখে ইরা একটু বেশি অবাক হয়। কি ব্যাপার আপু, ওনারা তোমার সাথে কোনো কথা বলছে না কেন? সবাই সবটা জেনে গেছে। সবটা জেনে গেছে মানে? আমার যে ইচ্ছে করে আকাশকে এই বাসা থেকে বের করে দিয়েছি, তা ওনারা জেনে গেছে। আর এই সবটা বাবা মা শুনে দুজনেই হার্ট অ্যাটাক করে মারা যায়। সামান্য একটা বিষয় নিয়ে হার্ট অ্যাটাক কেন করবে আপু? তুই কি জানিস আকাশকে? কে আবার? ও তো একজন ড্রাইভার। আকাশ হচ্ছে এই বাড়ির ছোট ছেলে, মানে আবিরের ছোট ভাই। কি বলছো তুমি আপু? আমি ঠিকই বলছি। এই কারণে আকাশ আমেরিকায় পড়াশোনা করতো? আমেরিকায় পড়তো মানে? আকাশ আমার সাথে একই সেমিস্টারে পড়ে। আমাকে সবটা একটু ডিটেলসে বলতো। ইরা সবটা বলতে থাকে। ইরা যে আকাশকে পছন্দ করে সব কিছু বলে, আবার কেন ওকে ঘৃণা করেছে তাও বলে। আর এই ঘৃণা করার কারণেই ইরা যে ওকে এতগুলো মাস ধরে এভাবে অপমান করতো তার সবটা বলে। সবটা শুনে ঈশা তো অবাক হয়। তাছাড়া আপনারা তো সব কিছুই এখন জানেন, সেই জন্য নতুন করে আর আপনাদের কোনো কিছু বলার নেই। এত কিছু হয়ে গেছে, তুই আমাকে বললি না কেন? আমাকে জানতাম নাকি এত কিছু হয়ে যাবে? তাছাড়া আকাশ নিজেও তো কখনো বলেনি ও এই বাড়ির ছেলে। তাছাড়া বিয়ের দিন ছাড়া তো ওকে দেখাই যায়নি, তাহলে চিনব কি করে? যা হওয়ার হয়েছে, এখন সব কিছু গোছাতে থাক। তুই কি কোথাও যাবি? শুধু আমি একা না, তুইও যাচ্ছিস আমার সাথে। মানে ঠিক বুঝলাম না। মানে হচ্ছে আমরা যে আকাশকে মিথ্যা অপবাদ দিয়ে এই বাড়ি থেকে বের করেছি, সেই জন্য তোর দুলাভাই আমাকে আর তোকে বলেছে এই বাসা থেকে বের হয়ে চলে যাওয়ার জন্য। কিন্তু এখন কোথায় যাব? আপাতত আমাদের বাড়িতে ফিরে যেতে হবে। ওরা সব কিছু নিয়ে বের হয়। তখন আকাশের বাবা ওনাদের আটকায়। তোমাদের কোথাও যেতে হবে না। কি বলছো বাবা তুমি? ওদের 2 বোনের কারণে আকাশের এই বাড়ি ছাড়তে হয়েছে, আর তুমি বলছো ওদের এই বাড়িতে রাখার জন্য? একে তো ওদের বাবা মা দুজনেই মারা গেছে, এই অবস্থায় ওদের পাশে দাঁড়ানো দরকার। এখন যদি ওদের এভাবে বের করে দিই, ওরা কোথায় যাবে, কি করবে? তার চেয়ে বরং বৌমা তোমরা রুমে যাও। ঈশা এবার কান্না থামাতে না পেরে আকাশের বাবার পা জড়িয়ে ধরে কান্না করতে থাকে। শুধু এতটুকু বলো, কেন করলে তোমরা এমনটা? আসলে এই সব আমার জন্য হয়েছে। আমাকে ডিটেলসে বলো সবটা। এরপর আকাশের বাবাকে সবটা বলে। উনি সবটা শোনার পরে
দেখো, তুমি আমার ছেলেকে ভালোবাসে, এটা শুনে খুশি হলাম, কিন্তু তুমি ওকে ঘৃণা কেন করলে তা তো বলো। ইরা এবার রূপাকে নিয়ে সে কাহিনী বলে। সে কাহিনী আপনাদের থেকে এখন লুকিয়ে রাখলাম, কেননা সময় যখন হবে তখন তা আপনারা জানতেই পারবেন। একটা কথা মনে রেখো, সবসময় চোখের দেখা অনেক কিছু ভুলভাবে প্রমাণিত হয়। তোমরা রুমে যাও, আর আকাশের সাথে তা যোগাযোগ নেই, না জানি ছেলেটা কি করছে, কোথায় আছে। এইদিকে ওরা রুমে যায়। এখন চলুন গল্পের নায়ক কোথায় আছে তাকে খুঁজে বের করি, কেননা অনেকক্ষণ তো হয়ে গেল নায়ককে খোঁজা হয়নি। এবার দেখি নায়ক কোথায় আছে। বর্তমানে নায়ক আছে একটা হোটেলে। হোটেলটা ওদেরই, সেজন্য টাকা পয়সা থেকে শুরু করে সব কিছু ফ্রিতে পাচ্ছে। কয়েকদিন পরে দুলা ভাই আমাদের মাফ করে দেন। তোমাদের কিভাবে মাফ করব আমি? আমি তো এমনি এমনি করিনি এইসব। তুমি আকাশকে পছন্দ করতে, সেটা ওকে সরাসরি বলে দিতে। চেয়েছিলাম সরাসরি বলতে, তাছাড়া আমি তখন আকাশের সম্পর্কে কোনো কিছু ঠিকভাবে জানতাম না, সেই জন্য চেয়েছিলাম ওর সম্পর্কে আগে সব কিছু জানি, তারপর হয় ওকে বলবো। কিন্তু ও যে রূপার সাথে এরকম একটা কাজ করবে। লাস্টবারে যেই মেয়েটা এসেছে, ওই মেয়েটা কি? জি ভাইয়া। ওই মেয়েটাকে কল দিলে আসবে তো এখানে? আমি শিওর না ভাইয়া, তাছাড়া আমাকে তো ফিরে যেতে হবে আমেরিকায়। তোকে এখানে ওখানেই আর যেতে হবে না, তুই একসাথে আমাদের বাসাতেই থাক। এটা কি করে হয়? তুই তো আকাশকে ভালোবাসিস, যখন ভালোবাসতি তখন তো ওকে ঠিকমতো চিনিসও না। এখন শুধু অপেক্ষা কর, যদি আকাশ কখনো ফিরে আসে। ওর তো কোনো খোঁজও নেই আমেরিকায়, ও গেল না। আমি ওদের কল দিয়েছি, কারোর সাথে ফোনে যোগাযোগ নেই। তাহলে আমার ভাইটা কোথায় আছে, কিভাবে আছে, কোনো কিছু জানতেও পারলাম না। আচ্ছা রূপা, ওই মেয়েটা তো ঝামেলা করলো, তা ওকে ধরেই না হয় আমরা সবটা জেনে নেই, আসলে এর পিছনে রহস্য কি ছিল। কিন্তু ও কি আসবে? একটা উপায় আছে ওকে এই দেশে আনার জন্য। কি উপায়? উপায়টা হচ্ছে, আমরা যদি রূপাকে বলি আকাশ এখানেই আছে আর ওর সাথে দেখা করতে চায়, তাহলে তো আসবে এখানে। মনে হয় না ওরা আসবে। তাহলে এখন উপায় জানি না আমি। এদিকে কয়েকটা মাস যেতেই আকাশ আবারও আমেরিকায় চলে আসে। এসে নীলাশা, রাশেদ আর রূপার সাথে দেখা করে। ওদের সাথে দেখা হওয়ার পরে ওরা তো আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, আর এই কান্নার মধ্যেই মোটামুটি অতীত শেষ হলো। এতদিন পরে আমাদের কথা তোর মনে পড়লো? কি করব, যতই চেয়েছিলাম নিজেকে লুকিয়ে রাখতে, কিন্তু তাও পারলাম না। তোর একই হাল করেছিস, খাবার তো ঠিকমতো খাসনি মনে হচ্ছে। কি বলিস? আমি তো নিজেদের হোটেলে খেতাম, ঘুমাতাম, তাহলে এরকম কেন হবে? আচ্ছা যাক গিয়ে, এখন চল আমার সাথে। কোথায় যাব? কোথায় আবার? আমার সাথে আমার বাসায়। আজকে থেকে তুই আমার বাসায় থাকবি। তোর বাসায় কেন? তাহলে তোর বাসায় নিয়ে যা। কারোর বাসায় নিতে হবে না আকাশ, তুমি আমার বাসায় চলো। আমি নীলাশার সাথেই যাব। এখন আমরা কিছুক্ষণ আড্ডা দিই, চলো। চলো তাহলে। এরপর ওরা আড্ডা দেয়। তখন আকাশ প্রশ্ন করে বসে, আচ্ছা ইরা কি এসেছিল এখানে? ইরা এসেছিল। এখানে আসার 2 মাস পরেই ইরার বাবা মা দুজনেই হার্ট অ্যাটাক করে মারা যায়। এরপর ইরা দেশে যে গেল আর আসলো না। পরে যোগাযোগ করে জানতে পারি ও আর আসবে না। এত কিছু হয়ে গেল? কেন, তুই কি কিছুই জানতিস না? আমার সাথে তো যোগাযোগ হয়নি। ভালো কথা, ইরা তোর সম্পর্কে কিছু কথা বলেছে। তোদের কি মনে হয় আমি এরকম কোনো কাজ করতে পারি? আমি জানি এরকম কোনো কাজ তুমি করতে পারো না। যদি তুমি ওই বাড়িতে আর না ফেরো, তাহলে আমার বাসায় থেকে যেও। তুই একটু চুপ কর, আমি আকাশকে নিয়ে বাসায় যাচ্ছি। ওকে নিয়ে বাসায় যায়। নীলাশার বাসায় আকাশের কয়েকটা মাস কেটে যায়। এখন তাহলে গল্পের প্রথম লাইন যেখান থেকে শুরু করলাম তারপর থেকে এখন শুরু করব। বর্তমান আজকে আকাশের ভাইয়ের বিবাহ বার্ষিকী, কিন্তু আকাশ এখনও অনেক দূরে, সেই জন্য মন খারাপ করে বসে আছে। তা দেখে, এত মন খারাপ করলে কি চলবে? কি করব তাহলে? আমার মনে হয় তোর বাড়িতে ফিরে যাওয়া দরকার। কোন মুখে ফিরে যাব বাড়িতে? আমার মনে হয়
এতক্ষণে আঙ্কেল আন্টি সব সত্যি জেনে গেছে, সেই জন্য ওনারা তোকে খুঁজেও পাচ্ছে না। সে যাই হোক, আমি যাব না। আচ্ছা, আমাকে একটা কথা বলতো। কি কথা? এরা এরকমভাবে চেঞ্জ হলো কেন? সে সম্পর্কে কিছু কি জানিস? জানি না, তবে আমার মনে হয় রূপাকে নিয়ে কিছু একটা হয়েছে। ওর সাথে কি হবে? সেটাই তো সমস্যা। রূপাকে জিজ্ঞেস করলে বলতেছে ও কিচ্ছু জানে না, আবার তুইও কিছু জানিস না। ইরাকে কিছু জিজ্ঞেস করলে ও নিজেই বলতে রাজি না। তোদের এই ব্যাপারটা আমি নিজেই ঠিক জানি না রে। এখন তাহলে এই রহস্যটা কে জানে? তাছাড়া রূপার সাথে যাই কিছু হোক না কেন আমার, তাতে ইরা কেন এরকম করবে? আমার তো মনে হয় ইরা তোকে ভালোবাসে। ও তো কখনো বলেনি আমাকে। সব মেয়ে সবটা কিন্তু মুখ ফুটে বলে না। কিন্তু ও যদি আমাকে ভালোবাসে তাহলে ওর বান্ধবীগুলো আমার সাথে এরকম করলো কেন? উফ, তোর এই প্রশ্নের ধাঁধা তো আমি নিজেই নিজেকে গুলিয়ে ফেলতেছি। তাহলে সবকিছু ইরা জানে, তাই তো? ঠিক ধরেছিস। তাহলে তো আমাকে বাংলাদেশ থেকে ঘুরে আসতে হবে। তোকে যদি তোর পরিবার দেখে কি হবে বুঝতে পারছিস? কিন্তু এখন আমি কি করব? অপেক্ষা করতে থাক। এরা তো অপেক্ষা করতে থাকে। অন্যদিকে দেশে কি হচ্ছে চলুন তা আমরা জেনে আসি। দেশের মধ্যে আপু তোর কি হয়েছে? আর একটু বাকি, তুই নিচে যা, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি। ঠিক আছে। এদিকে এরা নিচে নেমে দেখে আবির আর ওর বাবা মা সবাই মন খারাপ করে বসে আছে। তা দেখে, ভাইয়া কিছু হয়েছে? আকাশ থাকলে কতই না মজা করতো। সত্যি ভাইয়া, আজকে আপনাদের মুখের হাসি আমি এইভাবে কেড়ে নেব তা আমি ভাবতেও পারিনি। তোমাকে আর কি দোষ দিব বলো? তুমি তো আকাশকে ভালোবেসেছো, কিন্তু রূপার সাথে এরকম একটা ঘটনার পর তুমি যে এরকমটা করবে স্বাভাবিক, কিন্তু আমার ভাই যে এরকম কিছু করবে তা তো আমার এখনো বিশ্বাস হচ্ছে না। কি করব ভাইয়া, সবকিছু আমি নিজের চোখে দেখেছি, সেখানে আমি অবিশ্বাস করব কি করে? তোমার দেখার মধ্যে তো ভুলও থাকতে পারে। থাকতেও পারে, কিন্তু কি করব, তখন যা দেখলাম তা দেখে মন কি আর ঠিক থাকে? তা ঈশা আসবে কখন? বললো তো 10 মিনিট লাগবে। এই তো আমি এসে গেছি। এদিকে ওরা বিবাহ বার্ষিকী উদযাপন করতে থাকে। অন্যদিকে আকাশের বাবা মা ওনাদেরও মন খারাপ। কিছুক্ষণ পরে, আবির, আকাশের তো এখনো কোনো খোঁজ পাওনি মনে হচ্ছে। অনেক জায়গায় খুঁজে দেখেছি কিন্তু খুঁজে পাইনি। আচ্ছা, ও আবার আমেরিকা চলে যায়নি তো? তা তো শিওর না, তবে এখানে যাওয়ার মতন এত টাকা তো আকাশের কাছে থাকার কথা না। ওর তো বন্ধুর অভাব নেই, ওদের কারো কাছ থেকে তো নিতে পারে। সেটা তো সম্ভব। ওর পাসপোর্টের ফটোকপি কি আছে তোর কাছে? হ্যাঁ আছে তো, ওটা দিয়ে কি করবে? ওই ফটোকপি দিয়ে এয়ারপোর্টে চেক করে দেখো ও লাস্ট কবে আমেরিকা গিয়েছে, তাহলে আমরা অনেকটা তথ্য জানতে পারবো। আমি তাহলে কালকেই যাব এয়ারপোর্টে। তোকে যেতে হবে না, তোর বন্ধু একটা না, এয়ারপোর্টে চাকরি করে, ওকে পাঠিয়ে দে। ঠিক আছে আব্বু। এইদিকে আবির ওর বন্ধুকে পাসপোর্টের নাম্বার বলে। ওর বন্ধুর সাথে কথা বলে সবটা জানতে পারে। আব্বু, আকাশ এখন আমেরিকায় আছে। কবে গিয়েছে? এই তো কয়েক মাস আছে। আমাকে তাহলে নীলাশা, রাশেদ, রূপা ওরা কেন কিছু বলেনি? তুমি এখানে ওদের যেভাবে খারাপ ব্যবহার করছো সেখানে তো আর নাই বললাম। সেসব তো পুরনো কথা। তাছাড়া আমি তো পরে যখন আমেরিকায় গেলাম তখন তো সবটা ঠিক করে তারপরেই ফিরে এলাম। এখন এই প্রশ্নের উত্তর তো ওরাই জানে। কিন্তু কোনো তথ্য তো বের করে নিতে হবে। কিন্তু ওকে খুঁজে বের করব কি করে? আপনাদের খুঁজতে হবে না, আমি তাহলে আমেরিকায় যাব। তুমি কেন একা একা যাবে? আমি আবুকেও নিয়ে যাব। ঈশাকে আবার কেন? কারণ আমি আর ভাবি তো ওকে বেশি অপমান করেছি, সেই জন্য আমরা দুজনেই না হয় এসে আকাশকে ফিরিয়ে আনবো। আচ্ছা, আমি তোমাদের যাওয়ার ব্যবস্থা করছি। কিন্তু এতে তুই কি সহ্য করতে পারবি? কি সেটা? এই যে আকাশ তোর মনে যে আঘাতটা দিয়েছে। আমার চিন্তা বাদ দাও, আকাশকে ওর পরিবারে ফিরিয়ে দিতে পারবো, এটাই আমার জন্য অনেক কিছু। ঠিক আছে, কিন্তু আকাশ কি জানে তুই যে ওকে পছন্দ করিস? জানলে তো এরকমটা হতো না। আচ্ছা, আমাদের টিকিটের ব্যবস্থা কি করলে? 3 দিন পরেই তোমাদের ফ্লাইট। এদিকে এরা তো নিজেদের মধ্যে বাকি কথা বলে নিতে থাকে।
অন্যদিকে নীলাশা আর বাকিরা আড্ডা দিতে থাকে। তখন আচ্ছা, আকাশ তোর পরিবার যদি তোকে খোঁজে তখন কি করবি তুই? আমি জানি ওনারা আমাকে খুঁজছে। তাহলে ফিরে কেন যাচ্ছিস না? যে পরিবার আমাকে বাসা থেকে বের করে দিল, এখন আমি কেন যাব সে পরিবারে? তাই বলে কতগুলো মাস আর দূরে থাকবি বল? তোর নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে, বিয়ের পর নিজের বাড়িতে যাওয়া। একটা কাজ করলে হয় না? তোর আবার কি কাজের কথা মনে পড়লো শুনি? আকাশ, তুমি আমাকে বিয়ে করে এই দেশেই থেকে যাও, তাহলে তোমাকে দেশে ফিরে যেতে হবে না। তোর কি মাথা গেছে? আমার মাথা কেন যাবে? না গেলে এরকম উল্টোপাল্টা প্রশ্ন কেন করছিস? এছাড়া আর কি করব? ওই বিয়ে ছাড়া এখানে এতগুলো মাস আর কাটবে কিভাবে? তাই বলে তোকেই কেন বিয়ে করতে হবে শুনি? আমি কি দেখতে খারাপ নাকি? না, কোন দিক দিয়ে আমাকে গরিব মনে হয়? তুই কি ভুলে গেছিস আমরা সবাই বন্ধু? তুই আর রাশেদ যে বিয়ে করবি, সেটা কি তাহলে বন্ধুত্বের বাইরে হচ্ছে? তুমি তো জানো না, সেই জন্য এই কথাটা বলতে পারলে। কি কথা? আমি আর রাশেদ একজন আরেকজনকে খুব ভালোবাসি, সেই জন্য আমি রাশেদকে কখনো কোনো মেয়ের সাথে কথা বলতে দিতাম না। যদি আমি ওকে শুধু বন্ধু ভাবতাম তাহলে কি এত কিছু ওকে বলতাম? তাহলে আমি কেন পারবো না আকাশকে বিয়ে করতে? তাছাড়া আকাশ তো ওর পরিবারে ফিরে যাবে না, তার উপর একা একা এখানে কতগুলো বছরও পড়ে থাকবে। এখানে চাকরি নিয়ে অপরিচিত কোনো মেয়ে কোনো বিয়ে করতে যাবে কেন? কথা ঠিক, কিন্তু এই ব্যাপারে আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না। ওটা আকাশের লাইফ, আকাশ যা ডিসিশন নিবে ওটাই হবে। সেটাই। যেহেতু বিয়েটা আকাশ করবে, রূপা ওর ডিসিশন জানিয়েছে। এখন আকাশ রাজি থাকলে বলবে, আর রাজি না থাকলে কোনো কিছু বলার দরকার নেই। তা আকাশ, কিছু তো বলো। আমি এখন কোনো কিছুই জানাবো না, আমাকে সময় দাও। ঠিক আছে, 1 সপ্তাহ সময় দিলাম আমি তোমাকে। 1 সপ্তাহ কেন? কেননা 1 সপ্তাহ পরেই আমার জন্মদিন। যদি আকাশ রাজি থাকো আমাকে ওই দিনই বলে দিও, আমি তাহলে সবার সামনে তোমাকে বিয়ে করে নেব। ঠিক আছে, জানাবো। কথাটা শুনে রূপা তো খুশি হয়ে আকাশকে একটা চুমু দিয়ে চলে যায়। এদিকে নীলাশা আর রাশেদ তো অবাক হয়ে যায়। আচ্ছা আকাশ, তোর কি মনে হয়? কোন ব্যাপারে? এই যে রূপাকে বিয়ে করার ব্যাপারে। আমি ওকে বিয়ে করব কি করব না তা এখনো জানি না। তবে এরা থাকলে একটা সুবিধে হতো। কি সুবিধা? এরা কেন তোকে ঘৃণা করে তা একমাত্র এরাই জানে। তোর সাথে রূপার এমন কিছু একটা দেখেছে যার জন্য হয়তো ও এরকম করতেছে। কিন্তু তা তো ও বলছে না। সেটা তো সমস্যা, ওর মুখ থেকেই সবটা শুনতে হবে। তবে আমার কি মনে হয় জানিস? তোর আবার কি মনে হয়? আমার তো মনে হয় এরা তোকে অনেক আগে থেকেই ভালোবাসে। তাহলে এতগুলো বছর ধরে কেন বলেনি? সেসব প্রশ্নের উত্তর একমাত্র ইরার কাছে আছে। ওইসব কিছু একটা গোলক ধাঁধার মতো করে রেখেছে, যার জন্য বুঝতে পারছি না কি করব। তুই বরং বাড়িতে ফিরে যা, দেখবি একটা না একটা সমাধান ঠিকই পাবি। আচ্ছা, আরও কয়েকটা দিন দেখি, তারপর না হয় দেখি কি হয়। তা রাশেদ আর তুই কবে বিয়ে করবি? নীলাশা তো বলেছে যতদিন তোর না বিয়ে হবে ততদিন ও আমাকে বিয়ে করবে না। সেজন্য ভাই, তুমি বিয়েটা করে নাও, আমাকে আর অপেক্ষা করাইও না। এতদিন যেমন বন্ধু হয়ে থেকেছো আর কয়েকটা মাস তেমনই থাকো। তোমার জন্য না হয় থেকে গেলাম। এদিকে ওরা আড্ডা শেষ করে যে যার মতো করে চলে যায়। অন্যদিকে ইরা আর ঈশা তো আসছে। ওরা আসার পরে খেলা কি জমবে নাকি খেলায় ওরা হেরে যাবে তা তো সামনের দিকে জানতেই পারবেন আস্তে আস্তে। 2 দিন পরে ওরা এয়ারপোর্টে আসে। আমার ভাইটাকে ফিরিয়ে আনিও। ভাইয়া চিন্তা করবেন না, আমি যেভাবে হোক আকাশকে আপনাদের কাছে ফিরিয়ে আনবো। কোনো সমস্যা হলে কল দিও আমাকে। টাকা বা ডলার যাই লাগে আমি ব্যবস্থা করে দেব। ওই দেশে যাওয়ার পরেই তো ডলার লাগবে। এই নাও 2 লক্ষ টাকা, এইগুলো এয়ারপোর্টের ভেতর থেকে ডলার করে নিয়ে যাও। ঠিক আছে। ঈশা, যাও তাহলে, সাবধানে থেকো।
এরপর ওরা চলে আসে এয়ারপোর্টের ভিতরে। তারপর টাকাগুলোকে ডলারে রূপান্তর করে নেয়। কিছুক্ষণ পরে ওরা প্লেনে বসে আর চলে আসে আমেরিকায়। যেহেতু ইরা এখানে অনেক মাস থেকেছে, সেজন্য এখানকার মোটামুটি অনেক জায়গায় ইরা চেনে। আচ্ছা, আমরা এখন কোথায় যাব? আমরা এখন হোটেলে উঠবো। তারপর কি করবি? সকালে আমরা সোজা ভার্সিটিতে যাব, তারপর ওইখানেই ওকে পাবো। তুই শিওর তো? আকাশ যদি এখানে এসে থাকে তাহলে অবশ্যই ও ভার্সিটিতে আসবেই। ঠিক আছে, তবে আজকে মনে হচ্ছে আকাশের সাথে আমি যা করেছি তা মোটেও ঠিক করিনি। যা হওয়ার হয়েছে তা নিয়ে এখন মন খারাপ করে কাজ নেই, এখন রেস্ট নাও, সকালে যাব। এদিকে সকালে আকাশও ওরা তিনজন বসে বসে আড্ডা দিতে থাকে। ইরা তো জানে ওরা কোন জায়গায় আড্ডা দিতে পারে, সেজন্য ওখানে যায় আর সত্যি সত্যিই আকাশকে দেখতে পায়। চলো আপু। হঠাৎ করে এসে কি জিজ্ঞাসা করব? কোনো কিছু জিজ্ঞেস করতে হবে না, তুমি শুধু আমার কথায় হ্যাঁ বলবে আর আমার নাতে না না বলবে। ঠিক আছে। ঠিক আছে, চলো তাহলে এখন। এরপর ওরা তো আড্ডা দিচ্ছে, তার ভিতরে ইরা আর ঈশা এসে ওদের সাথে বসে পড়ে। ওদের দেখে বাকিরা তো অবাক হয়ে যায়। এদিকে ওদের এভাবে দেখতে পারবে তা তো ওরা ভাবতেও পারেনি। আমি তো এসেছি ভার্সিটিতে, তা আকাশকে যে এখানে দেখবো তা তো ভাবতেও পারিনি। তুই না একবারের জন্য চলে গেছিস? বাবা মার মৃত্যু হওয়াতে গিয়েছিলাম, এখন ফিরে এসেছি আবার। কিন্তু তোর ভাবি? আসলে দুলাভাই বলল ভাবিকে নিয়ে যেন ঘুরে আসি, সেই জন্য নিয়ে আসলাম। তাইরা আকাশকে এত অপমান করলি তাও? রূপা, হচ্ছেটা কি? তুই কেন এখন এসব কথা বলছিস? বলবো না তো কি বলবো? 2-3 দিন পরেই আমার জন্মদিন, আর এখনই ওদের আসতে হলো। আসছে তো কি হয়েছে বল? আমি আসাতে ওর বিরাট বড় ক্ষতি হয়ে গিয়েছে মনে হচ্ছে। আমি ঠিক বুঝলাম না। এর উত্তর আমি তোদের রূপার জন্মদিনের দিনই বলবো। ঠিক আছে, অপেক্ষায় থাকলাম তাহলে। কিন্তু তোকে তো একটা কথা বলা হয়নি। কি কথা? নীলাশা এরপর রূপার সব কথা ইরা আর ঈশাকে বলে। যাক, ভালো তো, আমরা না হয় অপেক্ষা করি। তোমার সাথে আমরা যা করেছি আমি তার জন্য মাপ চাওয়া তো কম হয়ে যায়। আপনি কেন মাপ চাইছেন? এইসব কোনো কিছুই মনে রাখি না। এইদিকে ওই দিনের মতো ওদের কাজগুলো শেষ হয়। 2 দিন পরে ওরা সবাই আসে রূপার জন্মদিনে। এদিকে রূপা আকাশকে প্রশ্ন করে, কি হলো আকাশ, আমার প্রশ্নের উত্তর নাইলে না তো? আমাকে বাড়িতে ফিরতে হবে, মায়ের শরীরটা খারাপ। ওনাকে দেখি তারপর তোমাকে জানাবো। তা কবে যাবে? আমিও কি সাথে আসবো? এই তো 2 দিন পরেই যাব। এখনো তো টিকিট করা হয়নি। টিকিট করা হলেই যাব, তোমাকে আসতে হবে না। আচ্ছা যেও, এখন এটা খেয়ে নাও। এদিকে আগের বারের এটা খাওয়ার 5 মিনিট পরে আকাশ রূপার কাঁধে মাথা রাখে, যা দূর থেকে ইরা ওর বন্ধুদের দেখাতে থাকে। দেখলি তো কি হচ্ছে এখানে? তা তো দেখলাম, কিন্তু তুই আমাকে একটা কথা বল, রূপা কি আগের জন্মদিনেও সেম আকাশকে কিছু একটা খাওয়ায়, তারপর আকাশ সেম এভাবে রূপার কাঁধে মাথা রাখে? ঠিক ধরেছিস। তারপর কি হয়েছে? তারপর রূপা আকাশ হেঁটে হেঁটে রূপার রুমের দিকে যায়। ওরা তো সত্যি সত্যি তাই করেছে। তারপর কি হয়েছে? এরপর একটা রুমে ছেলে মেয়ে যা করে তাই হয়েছে। আগে চল ব্যাপারটা পুরোটা দেখি। ঠিক আছে, চল তাহলে। ওরা রূপা আর আকাশের পিছনে পিছনে আসে। তারপর রুমে কি হচ্ছে না হচ্ছে সবটা খেয়াল করে। রূপা রুমের মধ্যে মোবাইল দিয়ে ভিডিও করতে থাকে। তারপর জোর করে, থাক সেসব কথা আপনাদের নাই বা বললাম। এই সব দেখে তো আর ওরা সবাই অবাক হয়, কি বলবে বুঝতে পারছে না। রূপা এরকম একটা কাজ করবে তা তো ভাবতেও পারিনি। কিন্তু আকাশ হচ্ছে, এখানে আকাশের তো কোনো দোষ নেই। এত কিছু দেখার পরেও তোর মনে হয় আকাশের কোনো দোষ নেই? বলছি, কারণটা তোকে বলতেছি। নিচে চল তাহলে। এরপর ওরা নিচে নামে। এইদিকে ইরা তো এখনো মন খারাপ করে বসে আছে। আচ্ছা ইরা, তুই কি আকাশকে ভালোবাসিস? ভালো তো বেসেছিলাম। সে কথা আকাশকে কখনো বলেছিস? ভেবেছিলাম আকাশের সম্পর্কে আগে ভালো করে জেনে নেব, তারপর জানাবো। কিন্তু ওই রাতে ওইগুলো দেখার পরে আবার রাগ হয়, সেজন্য আমি ওই রাতে
তোদের সাথে এরকম ব্যবহার করে চলে এসেছি। আসলে একটা কথা বলি তোকে। কি কথা? আকাশকে যে রূপা কিছু একটা খাইয়েছে সেটা তো তুই লক্ষ্য করেছিস। হ্যাঁ, ওটা খাওয়ার কিছুক্ষণ পরেই তো রূপার কাঁধে মাথা রাখলো গতবারের মতো। ঠিক তাই, এখানে আগের বারের মতো রূপা আকাশকে একটা ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে। সেই জন্য আকাশ ওটা খাওয়ার পরই রূপার কাঁধে মাথা রাখে। আর রূপা এই সুযোগ রুমে আসে আর কিছু ভিডিও করে রাখে, যেন পরে যদি কোনো সমস্যা হয় যেন ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে আকাশকে বিয়ে করে নিতে পারে। আর তুই উল্টো আকাশকে ভুল বুঝে এতগুলো বছর এভাবে কষ্ট দিয়েছিস। কথাগুলো শুনে ইরা তো কান্না করতে থাকে। সত্যি আমি বুঝতে পারিনি আকাশের সাথে রূপা এরকম কোনো কিছু করবে। এখন এইসব বিষয় নিয়ে ভাবার সময় নেই। কিন্তু রূপাকে তো একটা শিক্ষা দিতে হবে। এটা ঠিক বলেছিস, রূপাকে একটা শিক্ষা তো দিতেই হবে, সাথে আকাশকে সব সত্যিটা জানাতে হবে। এখন তাহলে কি করব? আমরা যে যার বাসায় চলে যাই। এইদিকে ওই রাতে ওরা যে যার বাসায় থেকে যায়। এদিকে পরের দিন সকালবেলায় আগের বারের মতো ঘুম থেকে উঠে পড়ে। উঠে দেখে এটা অন্য একটা রুম। এটা কার রুম? বারবার ভুলে যাও কেন? এটা তো আমারই রুম। তা আমি এখানে কেন? তুমি রাতে একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছো। ও আচ্ছা, আমি তাহলে যাই এখন বাসায়। দিয়ে আসবো কি আমি? লাগবে না। বাকিরা কোথায়? ওরা তো চলে গিয়েছে। চলে গিয়েছে মানে? তাও আমাকে না নিয়ে? তো কি করবে? এত রাতে বাসায় তো গেস্ট রুমে থাকার ব্যবস্থা আছে, কিন্তু এতগুলো লোক থাকার মতো বিছানা তো করা হচ্ছে না, সেজন্য ওরা চলে গেছে। আমিও তাহলে যাই এখন। যেতে পারবে না? আমি দিয়ে আসবো। যেতে পারবো আমি, কোনো সমস্যা হবে না। এদিকে আকাশ চলে আসে। বিকালে রূপা ছাড়া সবাই আসে আকাশের রুমে। কি ব্যাপার, সবাই এই রুমে? এসেছি তোর সাথে কিছু কথা আছে। কি কথা? তাও সবাই একসাথে এতজন মিলে? রূপার ব্যাপারে কিছু কথা বলার ছিল। কি কথা বল, সিরিয়াস কোনো কথা কি? আচ্ছা, তুই কি রূপাকে ভালোবাসিস? না তো, আমি কেন রূপাকে ভালোবাসতে যাব? তাহলে রূপাকে কেন বললি তুই দেশ থেকে ফিরে এসে জানাবি? এছাড়া আর কি করব, ও তো কোনোভাবেই ছাড়ছে না, সেজন্য সময় নিচ্ছে। তোকে কিছু কথা বলার আছে, সবগুলো কথা একটু ভালো করে শুনবি। হ্যাঁ বল, শুনছি। আগে বল, তুই আমার কথা বিশ্বাস করবি নাকি ওই রূপার কথা? অবশ্যই তোর কথা। রূপার কথা কেন বিশ্বাস করব আমি? ঠিক আছে, তাহলে শোন রূপা তোর সাথে ঠিক কি কি করেছে। তুই বল, আমি শুনছি। এরপর নীলাশা সব ঘটনা বলতে থাকে। সবটা তো আপনারা জানেন, সেই জন্য আমি দ্বিতীয়বার আর বলতে চাই না। সবটা শুনে মানে এইগুলো তাহলে রূপার আগে থেকেই প্ল্যান করা ছিল? কিন্তু এই ঘটনার সাথে ইরা আমার সাথে এরকম ব্যবহার করার কারণ কি? তার কারণ হচ্ছে ইরা তোকে ভালোবাসে, সেজন্য যখন দেখেছে তোর আর রূপার এরকম দৃশ্য তখন থেকেই ও তোর উপরে রাগে অভিমানে সবটা করেছে। তাছাড়া আমরা নিজেরাও প্রথমে তাই ভেবেছিলাম, পরে যখন ভালো করে দেখি তখন বুঝতে পারি আসলে আমরা মেয়েরা তো একটু কমল মনের মানুষ। প্রিয় মানুষটাকে কোনো মেয়ের সাথে দেখলে হিংসে তো হবেই, সেই জন্য দেখছি না আমি রাশেদকে কোনো মেয়ের সাথে কথা বলার তো দূরের কথা, তাকাতেও দেই না। সবই তো বুঝতে পারি, কিন্তু ইরা তো আমাকে কখনো কিছু বলেনি। ইরা, বাকিটা এবার তুই বল, কেন বলিসনি তুই? আমাদের বন্ধুত্ব হয়েছিল তখন 1 মাসের মতো হবে। 1 মাসে তো জানা সম্ভব না কে ভালো কে খারাপ। আমি ভেবেছিলাম আকাশের সম্পর্কে পুরো তথ্যটা জানবো। পুরো তথ্য বলতে? মানে আকাশ কোন দেশে থাকে, পরিবারে কে কে আছে, এই সব তথ্য তো আকাশ কখনো আমাদের বলেনি। সেই জন্য কিভাবে এরকম একটা মুহূর্তে আমি ওকে নিজের মনের কথাটা বলবো। ভেবেছিলাম রূপার জন্মদিনের পর আকাশের সাথে কথা বলে ওর পরিবার সম্পর্কে জানবো, কিন্তু সেসব তো রূপাই বন্ধ করে দিল। এরা কিন্তু ঠিক বলেছে, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই।
আকাশ, তুই এখন একটা কাজ কর, রূপাকে আগের মতো বলবি তোর বাবা মাকে দেখার জন্য যাচ্ছিস, আর ওখানে এসে আকাশ তুই ইরাকে বিয়ে করে ফেলিস। আর ইরা, তোমরা আকাশের নামে যা এগিয়েছ সে সব কথা কিন্তু ওর বাবা মাকে সত্যিটা বলে দিও। বাবা মা সব সত্যি জানে, শুধু আমি কেন আকাশকে ঘৃণা করছি সে সত্যিটা জানে না। সেটা না হয় দেশে ফিরে বলবো। তোমরা তাহলে কালকেই রওনা দাও। তুমি যাবে না? তোমরা গেলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। তোমরা বিয়ের তারিখ ঠিক করে আমাকে জানাও, আমি আজ রাসেদ চলে আসবো সময় মতো। ঠিক আছে, তাই হবে। পরের দিন ওরা রওনা দেয়। প্লেনের মধ্যে আকাশ, ইরা, ঈশা পাশাপাশি বসে থাকে। বাংলাদেশে আসার পরে ওরা যখন বাসায় ফেরে তখন আকাশের বাবা মা আকাশকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আবিরও অনেক কান্না করে। সবার সামনে ইরা তখন বাকি কথাগুলো ওনাদের বলতে থাকে। ওনারাও তো সবটা শুনে অবাক হয়ে যায়। এরপর ঈশা আকাশের কাছে ক্ষমা চাইতে আসলে, ভাবি, ক্ষমা চাইতে হবে না। আমি জানি ইরার ওভাবে রাগ করার কারণে তুমিও এরকম ব্যবহার করতে বাধ্য হয়েছ, যদিও আমি তখন পুরোপুরি শিওর ছিলাম না। আচ্ছা, সব যখন মিটমাট হয়ে গিয়েছে তখন আমরা ওদের বিয়ের ব্যবস্থাটা করে দিই। তাহলে 3 থেকে 4 দিন পরেই। তুই বরং নীলাশা আর রাশেদকে বলে দে টিকিট করার জন্য। ওরা বাংলাদেশে আসার পর দিনই আমরা অনুষ্ঠান শুরু করব। এটা অনেক ভালো কথা। ইরা, তুমি তাহলে ওদের কল দিয়ে জানিয়ে দাও। ঠিক আছে, জানিয়ে দিব একটু পরেই। এইদিকে ওরা আকাশকে রুমে নিয়ে আসে। দেখলে তো, শেষ পর্যন্ত এই রুমটা আমি দখল করে নিয়েছি। সব তো দেখলামই, এবার দেখি আর কি কি দখল করতে পারো। সেসব তো বিয়ের পরেই দেখা যাবে। আমি তাহলে ওদের সাথে কথা বলে নিচ্ছি। এরপর ইরা ওদের কল দিয়ে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, চিন্তা করিস না, আমাকে আজকেও কথা বলে দেখি কবে টিকটক পাই, তারপর তোকে জানাবো। আচ্ছা, তোমরা আসার পরের দিনই কিন্তু বিয়েটা হবে, সেই জন্য তোমাদের আসাটা বেশি জরুরি। জানি সব কিছু। এইদিকে পরের দিন আকাশকে ডাকার জন্য ইরা রুমে আসে। এসে দেখে আকাশ শুয়ে আছে, সেই জন্য ওর পাশে বসে ওর ঘুম ভাঙাতে থাকে। কিন্তু আকাশও কম না, ইরাকে ইচ্ছে করে জড়িয়ে ধরে কোলবালিশের মতো করে। এদিকে ইরা তো যতই লাফালাফি করতে থাকে আকাশ তোকে ভুলেও ছেড়ে দিচ্ছে না। এদিকে ঈশা রুমে এসে দেখে এইসব কি ইরা? বিয়ের আগেই কি না? উফ আপু, ও কোলবালিশ মনে করে আমাকে ঝাপটে ধরেছে। এখন ছুটাবো কি করে? ওর ঘুম ভাঙলে বা হাত ছেড়ে দিলে আমি উঠে আসবো। এই রুমে আপাতত কাউকে আসতে দিও না, আসলে তো আমি শেষ। ঠিক আছে। এদিকে 10 মিনিট পর হয়ে যায়, কিন্তু ইরাকে ছাড়ছে না। 30 মিনিট পরে আকাশ ইচ্ছে করে ছেড়ে দিল। ইরা উঠেই দেয় দৌড়। ইরা যাওয়ার 5 মিনিট পরেই আকাশ গোসল করে রেডি হয়ে নিচে আসে। তুই যখন এসেছিস, একটা কাজ, তুই বিয়ের শপিং করে ফেল। ঠিক আছে আব্বু। এরপর আবির, আকাশ আর ইরা, ঈশা ওরা 4 জন আসে শপিং মলে শপিং করার জন্য। ওরা পছন্দ করে সব কিছু নিতে থাকে। এদিকে নীলাশা ইরাকে কল দেয়। আচ্ছা শোন, কালকে আমাদের ফ্লাইট। যাক, তাহলে তো ভালোই। তা রূপা কি জানে কিছু? কোনো কিছু এখনো জানে না। এদিকে আকাশ আর বাকিরা শপিং শেষ করে চলে আসে বাসায়। অন্যদিকে রাশেদ আর নীলাশার জন্য কিছু কিনে রাখে, যেন বিয়েতে পড়তে পারে। এদিকে পরের দিন নীলাশা আর রাশেদ রওনা দেয় এয়ারপোর্টের দিকে, আর রূপা তা দেখে ফেলে। অন্যদিকে পরের দিন ওরা বাংলাদেশে এসে পৌঁছায়। ওদের নেওয়ার জন্য আকাশ আর ইরা আসে। এরপর ওরা বকবক করতে করতে এসে পড়ে আকাশের বাসায়। এদিকে ওদের দেখে আকাশের বাবা মা দুজনেই অনেক খুশি হয়। তোমরা এসেছো, আমি অনেক খুশি হয়েছি। এবার তোমরা রেস্ট নাও, আগামীকাল ওদের বিয়ে দিব। জি আন্টি, যাচ্ছি তাহলে আমরা। এদিকে ওদের সাথে এরা জমিয়ে আড্ডা দিতে থাকে। অন্যদিকে বাড়িটা তেমন একটা সাজানো হয়নি, কেননা এত সাজিয়ে কি হবে। আর কোনো মতে পারিবারিকভাবে বিয়েটা করে নেবে, পরে একটা সময় অনুষ্ঠান করবে, এটাই ওনাদের লক্ষ্য ছিল। পরের দিন নীলাশা ইরার হাতে মেহেদি পরিয়ে দিতে থাকে। অন্যদিকে আকাশ আর রাশেদ অন্য ব্যাপারে কথা বলতে থাকে। পরের দিন সকালে ইরা আর নীলাশা সাজতে থাকে। ওরা রেডি হতে হতে দুপুর হয়ে যায়। অন্যদিকে আকাশ তো রেডি হয়ে নেয় 10 মিনিটের মধ্যে। একটু পরে কাজে এসে সব কিছু লিখতে থাকে, কেননা ডিটেলস লিখতে সময় তো লাগবেই, সেজন্য উনি ডিটেলস লিখতে থাকে। অন্যদিকে, আজকে তাহলে তোর আশা পূর্ণ হলো।
সত্যি আমার ভাইটা যে এত তাড়াতাড়ি বড় হয়ে যাবে বুঝতেই পারিনি। আচ্ছা চল এখন নিচে যাই আমরা। আমি নীলাশাকে বলে দিচ্ছি ও যেন ইরাকে নিয়ে নিচে নামে। বলতে হবে না, ঈশাই ওকে নিয়ে আসবে যখন ওদের সাজাগোজা শেষ হবে। 30 মিনিট পরে ওরা এক এক করে নিচে নামে। এদিকে কাজে বিয়ে পড়াতে থাকে। ইরা আর আকাশের মুখে তো অনেক খুশি, কেননা ওদের বিয়ে হচ্ছে সেই জন্য। এদিকে পুরো পরিবার বসে আছে ওদের বিয়ের জন্য। এদিকে ইরার কানে কানে নীলাশা কি যেন বলে, এতে ইরা না চাইতেও মিটমিট করে হেসে দেয়। একটু পরেই আকাশ আর ইরা যখন কবুল বলতে যাবে তখনই ওখানে রূপা চলে আসে পুলিশ নিয়ে। এই বিয়ে বন্ধ করুন। আমি থাকতে আকাশের অন্য কোথাও বিয়ে হবে, তা তো আমি হতে দিতে পারি না। রূপার এমন কথায় সবাই আশ্চর্য হয়, কেননা রূপা এখানে কি করে, তাও পুলিশ নিয়ে। এখন প্রশ্ন হলো, আজও আকাশের বিয়ে ইরার সাথে হবে তো, নাকি রূপা জোর করে কিছু একটা ঝামেলা না বাঁধিয়ে দেয়? কেননা পুলিশ সহ যখন এসেছে তখন কিছু একটা তো হবেই। এবার কি হয় তা পরের পর্বেই জানাচ্ছি। এখন চলুন এরপর থেকে বাকি কাহিনী আপনাদের শোনাতে থাকি। রূপার এরকম করে আগমনে ওরা সবাই অবাক হয়। কি ব্যাপার রূপা, তুই এখানে কেন? আমি এখানে কেন সেটা পরে বলছি, আগে এটা বল এখানে এগুলো কি হচ্ছে? এগুলো কি হচ্ছে মানে? তুই দেখছিস না ইরা আর আকাশের বিয়ে হচ্ছে? তুই কি ভুলে গেছিস? কি ভুলবো আমি? আমি যে আকাশকে ভালোবাসি সেটা কি তুই ভুলে গেছিস? তুই আকাশকে ভালোবাসিস, ভালো কথা, কিন্তু আকাশ তো তোকে ভালোবাসে না, তাই না? ও তাই নাকি? তা আকাশ, তুমি কি আমাকে ভালোবাসো না? রূপা, আমি তো কখনো তোকে বলিনি আমি তোকে ভালোবাসি। আমাকে যে এতগুলো মাস অপেক্ষা করিয়েছিল তার বেলায়? আমি তোমাকে বলেছিলাম পরিবার আর আমি নিজের ডিসিশন নিয়ে তোমাকে জানাবো। তাহলে আমাকে কেন কিছু না বলে এভাবে লুকিয়ে বিয়ে করার কারণ কি ছিল? রূপা, এখানে কোনো লুকিয়ে বিয়ে হচ্ছে না। তাছাড়া তোকে তো জানানো হয়নি, তাহলে তুই কিভাবে জানলি? আমি কিভাবে জানি সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই বিয়ে তো আমি হতে দেব না। ও তাই নাকি? তা কে আটকাবে? আমি তো আটকাবো না, কিন্তু আটকাবে তো ওনারা। ওনারা বলতে কারা? আপনারা ভিতরে আসুন। রূপার কথায় ওখানে কয়েকজন পুলিশ অফিসার আসে। এসেই, মিস রূপা ঠিক বলেছে, এখানে আপনার ছেলে বিয়ে যদি হয় তাহলে রূপার সাথেই হবে। আপনারা কি ভুলে গেছেন কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? ভুলিনি, কিন্তু আমরা কোর্টের অর্ডার নিয়ে এসেছি। কই দেখি তো। আকাশের বাবা কাগজগুলো দেখতে থাকে। এদিকে আকাশ তখন জিজ্ঞেস করে, আচ্ছা রূপা, তুমি এত কিছু করলে কি করে? মানে ঠিক বুঝলাম না। মানেটা হলো এই দেশে এলে আবার কোর্ট থেকে কাগজও বের করলে, এত কিছুতে তোমাকে সাহায্য করলো কে? সেসব জেনে তোমার কোনো কাজ নেই। তুমি এখন আমাকে বিয়ে করবে, নয়তো কি করবে তুমি? বেশি কিছু না। তুমি আমাকে বিয়ে না করলে আর কাউকে বিয়ে করতে পারবে না। মানে হলো ইরাকে বিয়ে করার স্বপ্ন তোমার স্বপ্নই থেকে যাবে। আচ্ছা, জোর করে তুই ওকে বিয়ে করে কি এমন লাভ করবি শুনি আমি? লাভ তো একটা আছে। যেমন কি সেটা? তা জানতে হলে 18 বছর পিছনে যেতে হবে। তোর নিজের বয়স তো 18 বছর ঠিক মতো হবে না মনে হচ্ছে। সেজন্য তো শুনতেই হবে। শোনা দেখি কি এমন হয়েছে 18 বছর আগে। সেসব পরে শোনা যাবে, আগে বিয়েটা তো হতে দাও। ইরা, তোর কি মনে হয় আজও এই বিয়েটা হবে তোর সাথে? তুমি বাধা দেবে নাকি? বাধা তো দিয়েছি আমি। এখন পুরো কাহিনী বলার আগে আমি এই পর্যন্ত কিভাবে এসেছি তা তো আপনাদের জানাই। ঠিক আছে, বলো তাহলে। আমি আমেরিকায় থাকা অবস্থায় দেখি নীলাশা আর রাশেদ একসাথে ব্যাগ ভর্তি করে এয়ারপোর্টের দিকে যাচ্ছে। তখনই আমার সন্দেহ হয়, সেজন্য আমিও ওদের পেছনে পেছনে আসি। এসে জানতে পারি ওরা বাংলাদেশ আসছে। তখনই আমি ঠিক করি যে আমিও বাংলাদেশ আসব। সেজন্য আমি ওই অবস্থায় সবটা ঠিক করে নিই। তারপর আমি বাংলাদেশ আসি পরের দিন। তারপর কোর্টে আসি, ওখানে সব কাগজ ঠিক করে আমি এখানে আসি। তার মানে ওরা তাহলে ঠিকই বলেছিল। এখন আপনারাই বলুন কি করবেন? কি করব তাই ভাবছি। আচ্ছা, ভাবার কাজ পরে। আগে চলুন আপনাদের 18 বছর আগের কিছু ইতিহাস বলি। আমার আর আকাশের পরিচয় সেই 18 বছর আগে থেকেই।
আমাদের তো আমেরিকায় পরিচয় হয়েছে। তাছাড়া আমি তো এর আগে আর ওই দেশে যাইনি যে পরিচয় হবে। তুমি তো আমেরিকায় যাওনি, কিন্তু আমি তো আগে বাংলাদেশে ছিলাম। রূপার কথা শুনে এবার সবাই মোটামুটি একটু অবাক হয়, কেননা রূপা যে আগে বাংলাদেশে থাকতো তা ওরা কেউই বুঝতে পারেনি। তুমি বাংলাদেশে ছিলে মানে? আচ্ছা, এত ভূমিকা না বলে তোমাদের বিস্তারিতভাবে আমি ভেঙে বলি। এখন হয়তো অনেকে বলবেন, ভাই কি দরকার আবার বিস্তারিত বলার, সরাসরি ইরার সাথে আকাশের বিয়েটা দিয়ে দিলেই তো পারেন, কিন্তু সরাসরি বললেই তো হয় না। অনেক স্মৃতি আছে, অনেক ঘটনা আছে যেগুলো জানা আপনাদের দরকার, তাহলে আপনারা অনেক কাহিনী বুঝতে পারবেন। তার জন্য আপনাদের অতীত সম্পর্কে কিছুটা জানতে হবে। অতীত। আকাশ তখন 3য় শ্রেণীতে পড়ে। আকাশ ছোট থাকায় আবির ওকে নিয়ে স্কুলে দিয়ে আসতো। একদিন, ভাইয়া তুমি যাও, আমি একা একা যেতে পারবো। আমি তোকে একা ছাড়বো, আর ওইদিকে বাসা এলে বাবা মা আমাকে মারবে। বাবা মা তো জানবে না তুমি যে আমাকে একা ছেড়েছো। কিন্তু তুই একা একা যাবি কি করে? আমি যেতে পারবো। ঠিক আছে, সাবধানে যাস। আবিরকে কোনোভাবে বুঝিয়ে দিয়ে আকাশ চলে আসে। রাস্তায় দেখা হয় রূপার সাথে। আপনাদের বলে রাখি, আমেরিকায় যে রূপাকে আপনারা চিনতেন, মানে যে বিয়ে ভাঙার জন্য এসেছে, এটাই সেই রূপা। এখন ছোটবেলার কাহিনী চলছে তো সেই জন্য ওদের ছোটই রাখলাম। এদিকে রূপার সাথে দেখা হওয়ার পরে, আমাকে একটু উপরে তুলবে? কথাটা শুনে আকাশ হাতটা বাড়িয়ে দেয়। রূপা হাতটা ধরে উঠতে যাবে, উল্টো রূপার সাথে রাস্তায় পড়ে যায়। এতে রূপা তো হেসে কুল পায় না। তুমি তো দেখি আমার থেকেও একটা বাচ্চা। আমি কিন্তু তোমার থেকে বড় হই, সেটা কি ভুলে যাচ্ছ? তুমি যেন কোন ক্লাসে পড়ো? আমি 3য় শ্রেণীতে পড়ি। আর তুমি? বাবা, তুমি তো দেখি অনেক বড়। তুমি কোন ক্লাসে পড়ো তা তো বললে না। আমিও 3য় শ্রেণীতে পড়ি। এইটুকু একটা পিচ্ছি মেয়ে 3য় শ্রেণীতে পড়ো? বিশ্বাসই তো হচ্ছে না। এই, আমি মোটেও পিচ্ছি না, বুঝলে? বুঝলাম। তো তোমার সাথে আর কেউ কি আসেনি? বাবা অফিসে গেছে, মা কাজ ব্যস্ত, সেজন্য আজকে আমি একাই এসেছি। তা তোমার সাথে কেউ আসেনি? আমার সাথেও ভাইয়া আসে প্রতিদিন। আজকে ভাইয়াকে নিষেধ করেছি আসতে, সেজন্য আসেনি। তো তোমার ভাই কিসে পড়ে? ভাইয়া তো ক্লাস 6-এ পড়ে। উনি তো তাহলে অনেক বড়। এখানেই কথা বলবে নাকি স্কুলের দিকে যাবে? তুমি আর আমি কি একই স্কুলে পড়ি? আমাদের দুজনের পোশাক আশাক যে একই রঙের, সেটা কি ভুলে গেছো? ইস, আমি তো খেয়ালই করিনি। এখন চলো তাহলে আমরা যাই স্কুলের দিকে। ঠিক আছে, চলো। এরপর ওরা দুজনে বাকি কথা বলতে বলতে স্কুলে চলে আসে। এদিকে ওরা একই ক্লাসে এসে বসে পড়ে। কিছুক্ষণ পরে ম্যাম আর স্যার আসে। সব ছাত্রছাত্রী ম্যাম আর স্যারের সাথে কথা বলতে থাকে। ওদের কথা হয়ে গেলে স্যার চলে যায় আর ম্যাম থেকে যায়। উনি কিছুক্ষণ ওদের সাথে গল্প করতে থাকে, কেননা আজকে ওদের প্রথম ক্লাস, সেই জন্য সবার সাথে পরিচিত হয়ে নেয়। এদিকে ক্লাস শেষ, এখন যে যার মতো তাদের বাবা মা বা আত্মীয়র সাথে বাসায় যেতে থাকে। আকাশও বের হয়, সাথে রূপাও। এরপর ওরা নিজেদের মধ্যে পরিচিত হয়ে নেয়। এভাবে ওরা একজন আরেকজনকে চিনতে থাকে। অনেক কিছুর পরে ওরা ভালো বন্ধু হয়ে যায়। এরপর রূপা আকাশকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করে। তার কিছুদিন পরে, আকাশ, আমি তোমাকে ভালোবাসি। আমি নিজেই তো ভালোবাসার কোনো কিছু বুঝি না, সেখানে তুমি সবটা বুঝে গেছো। হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, আমি আগে ভালোবাসা সম্পর্কে বুঝি, তারপর তোমাকে জানাবো। আচ্ছা, আজকে তাহলে আমি আসি। এই বলে আকাশ আর রূপা চলে আসে। এরপর প্রায় অনেক দিন কেটে যায়। রূপা আর স্কুলে আসে না। এভাবে দিন যেতে যেতে মাস পেরিয়ে যায়। তখন আকাশ জানতে পারে রূপা এই স্কুল থেকে চলে গেছে। বর্তমানে অতীত শেষ করে চলুন আমরা বর্তমানে ফিরে আসি। বর্তমান। ছোটবেলায় তুমি আকাশকে ভালোবাসার কথা বলেছিলে, কিন্তু আকাশ তো তখন ভালোবাসা কি সেটাই তো বুঝছে। ছোটবেলায়ও আমাকে অপেক্ষা করিয়েছে, এখনো অপেক্ষা করিয়েছে। এটা কি আমি মেনে নেব নাকি? তুমি মানো বা না মানো তাতে আমাদের কি? ছোটবেলা থেকে ওকে ভালোবাসি আমি, আর এত সহজে আমি ওকে ছেড়ে দেব নাকি? তোমার কি মনে হয় আকাশ তোমাকে বিয়ে করবে? বিয়ে না করে যাবে কোথায়? জোর করে বিয়ে করবে নাকি? সেই কাগজ তো দিলাম। কিসের কাগজ? এখানে লেখা আছে আকাশ জোর করে আমার সাথে অবৈধ সম্পর্ক তৈরি করেছে।
এখন আমাকে বিয়ে করবে না বলছে, সেজন্য ভিডিও সহ আমি এটা কোর্টে দিয়ে এসেছি। ব্যাস, বাকিটা ওখান থেকেই হয়ে গেল। ভিডিওটা যে ফেক সেটা কিন্তু তুই ভালো করেই জানিস। জানি, কিন্তু সেটা নিয়ে এখন ভেবে কাজ নেই। হয় আমাকে বিয়ে করো, নয়তো ইরাকেও তুমি পাবে না। এদিকে ঝামেলা তো সৃষ্টি হতে থাকে। তখন ওখানে রিয়াজও চলে আসে। রিয়াজের সাথে একবার ঝামেলা তো হয়েছে, সেই জন্য রূপা রিয়াজের সাথে হাত মিলিয়ে তা করে। এদিকে রিয়াজ আসে ওখানে। কি হয়েছে রূপা? আকাশ কি মানছে না? সেটাই তো দেখছি। আকাশ, ভালোই ভালোই বলছি, তুই রূপাকে বিয়ে কর। আচ্ছা, আমি রূপাকে বিয়ে করলে তোর কি লাভ হবে শুনি? লাভ তো অবশ্যই হবে। কিরকম লাভ শুনি? এই যে তুই রূপাকে বিয়ে করবি, আর সেভাকে আমি ইরাকে বিয়ে করব। তোর মতো ছেলেকে আমি বিয়ে করব, তা তুই ভাবলি কি করে? আকাশের সাথে যদি রূপার বিয়েটা হয়ে যায়, তাহলে তো তোর কোনো কিছু করারও নেই। আমি মরে যাব, তাও তোর মতো ছেলেকে কখনো বিয়ে করব না। এ তো সহজে তো তোকে মরতে দেব না। এদিকে আকাশের বাবা ততক্ষণে কমিশনারের সাথে কথা বলে। পুলিশের হাতে ফোনটা দেয়। কি আছে কোলে? আপনাদের কমিশনার সাহেব, নিন কথা বলুন। পুলিশ অফিসার কথা বলতে থাকে। কথা শেষ করে, সরি ম্যাম, আমরা আপনাকে কোনো কাজে আর সাহায্য করতে পারলাম না। এই চলো সবাই। এদিকে পুলিশগুলো চলে যাওয়াতে রূপার তো হাসি মুখটা কালো হয়ে যায়। এদিকে, রূপা, তুমি এখন এখান থেকে যাবে, নাকি তোমাকে আমরা ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব? এত বড় কথা আমাকে বলতে পারলেন? তোমার মতন মেয়েকে আর কি বলবো? যে মেয়ে নিজের এরকম নোংরা ভিডিও বানাতে পারে, সে মেয়ে থেকে আর কি আশা করব আমরা? আমি তো আকাশকে সেই ছোটবেলা থেকে ভালোবেসে এসেছি, তাহলে আমি কি কোনো কিছু পাবো না? তুমি যা করেছো কোনোটাই ভালো করনি, সেজন্য তুমি এখন যাও এখান থেকে। রিয়াজ, তোর কি একবার মার খেয়ে শিক্ষা হয়নি যা আবার এসেছিস? অফিসার, আপনারা যাওয়ার আগে এদের দুজনকে ধরে নিয়ে যান। এদেরকে কি মামলায় গ্রেপ্তার করব বলেন? ব্ল্যাকমেল আর গুন্ডামির অপরাধে এদের গ্রেপ্তার করবেন। রূপাকে 2 থেকে 3 দিনের ভেতরে ওর দেশে পাঠিয়ে দেবেন। তার সাথে ও যেন কখন আর বাংলাদেশে না আসতে পারে তার ব্যবস্থাও করেন। রিয়াজকে আপাতত জেলেই রাখুন। আমাদের এই দিকের কাজ শেষ হলেই তারপর আপনাকে জানাবো কি কি করতে লাগে। এদিকে ওদের নিয়ে যায়। তারপর কাজে বিয়ে পড়াতে থাকে। বিয়ে পড়ানো শেষ হলে ইরা তো আকাশকে সবার সামনে জড়িয়ে ধরে খুশি হয়ে। এইদিকে, এইগুলো করার জন্য রুম খালি আছে? কথাটা বলে ইরা আর আকাশ তো অনেক লজ্জা পায়। এদিকে ওরা খাওয়া দাওয়া করতে থাকে। অন্যদিকে নীলাশা আর রাশেদ ওদের জন্য বাসর ঘর সাজিয়ে নেয়। রাত 10টা বাজে। ইরা রুমের ভিতরে, আকাশ ভিতরে ঢুকতে যাবে, তখন ঈশা, নীলাশা আর রাশেদ এসে দাঁড়ায় সামনে। কি ব্যাপার, তোমরা এখানে কেন? দোস্ত, আমাদের পাওনার টাকা বুঝিয়ে দে, আমরা চলে যাব। তোরা না আমার বন্ধু হোস, তাহলে এভাবে আমার থেকে টাকা নিবি? আজকের জন্য কোনো বন্ধু না, টাকা ছাড়ো আর ভিতরে যাও। এরপর কি করবে? ওদের 20,000 টাকা দিয়ে তারপর ভিতরে আসে। এদিকে ইরা আকাশকে সালাম দেয়। আকাশও সালামের উত্তর দিয়ে ইরার দিকে তাকায়। তারপর ইরার ঘোমটা সরিয়ে আকাশ অবাক, কেননা ইরা মুখটা লাল করে রেখেছে। তোমার আবার কি হলো? ক্লাস 3-তে পড়া অবস্থায় আমাকে প্রপোজ করেছে, আর তুমি আমাকে বলোই না কেন? এত বছর আগের কথা মনে থাকে নাকি? নিজের দোস্ত, সেজন্য মনে থাকার কথাই না। তুমি কিন্তু এখনো রেগে আছো। আমি একবারও বলেছি যে আমি রেগে নেই? আচ্ছা, ছোটবেলার কাহিনী এখন বলে কোনো লাভ কি আছে বলো? তাই বলে আমার পেছনেই কেন সবাই এইরকম ভাবে পড়ে থাকবে? তা আমি কি জানি? বুঝেছি, তুমি গাছের আগাও খাবে, তলাও খাবে। দেখো, তুমি কিন্তু এখন অহংকারী থেকে রাক্ষসের মতো করছো। কি এত বড় কথা, আমাকে রাক্ষস বলতেছো? আজকে তোর একদিন, কি আমার যতদিন লাগে। এরপর ইরা আকাশকে মারতে আসে, আর এই সুযোগে আকাশও কম যায় না, ইরাকে জাপটে ধরে। এবার ইরা তো কোনোভাবেই ছুটতে পারছে না। ছাড়ো আমাকে। না ছাড়লে কি করবে? আমি কিন্তু যাবো। তোমার আওয়াজ কিন্তু এই রুমের বাইরে বের হবে না। সুযোগ নিচ্ছ? সুযোগ করে নিলাম। এই যে চিৎকারের আওয়াজ
বের হবে না বলে? নিচ্ছি। আর এই সুযোগে আমাকে কি? তোমাকে এই সুযোগে অহংকারী থেকে রোমান্টিক বানিয়ে ফেলবো। এতদিন ছিল অহংকারী, আর এখন হবে। থাক, আর বলতে হবে না। এবার যা হবে কাজে করেই দেখাতে হবে। এরপর কি হলো তা আপনারা দয়া করে জানতে চাইবেন না, কেননা দেখলেন তো কিভাবে একটা অহংকারী মেয়েকে কিভাবে না থাক। গল্পটা কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে এসে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসবো এরকমই আরেকটা দুষ্টু মিষ্টি প্রেমের গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।